আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা অনুষ্ঠান কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক জানিয়ে রাখছি অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে পূরবী জুয়েলার্স। দর্শক, পুলিশ আমলা সহ বিভিন্ন স্তরে রাষ্ট্রশক্তি আর প্রতিবেশী দেশের সমর্থনে গত 15.5 বছর ধরে জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনা সরকার। দীর্ঘ এই সময় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়েছে, জেল জুলুম মামলা গুমেরও শিকার হয়েছে। কিন্তু সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য গড়ে না ওঠায় কোনো আন্দোলনই আওয়ামী লীগ সরকারকে টলাতে পারেনি। অবশেষে কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে ছাত্র জনতা সহ দেশের অধিকাংশ মানুষের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল তাতেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। কিন্তু যে ঐক্যের বলে অসম্ভবকে সম্ভব করেছে দেশের মানুষ, সাম্প্রতিক নানা ইস্যুতে সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। ফলে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ শক্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছিল তা হোঁচট খেয়েছে। রাজনীতির মাঠে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, বাজছে অনেকের সুর। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়, ঐক্যের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য সহ মুখপাত্র আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং কলামিস্ট শরীফুল হাসান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনা অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় ঐক্যের বাংলাদেশ চাই, এই বিষয়ে আপনার যে প্রশ্ন রয়েছে সেটি সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যা ভাবছেন, যে বিষয়গুলো আপনার ভাবনায় রয়েছে সেটিও আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে শরীফুল হাসান, শরীফ ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে যে ঐক্যের বলে বিগত সরকার এর প্রধান ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ঐক্য দিন দিন মনে হচ্ছে যে নানা ধরনের সেই ঐক্যের মধ্যে নানা ধরনের টান সৃষ্টি হচ্ছে, নানা ধরনের মেরুকরণের প্রসঙ্গগুলো আমরা দেখছি, এবং সেই মেরুকরণের বিষয়বস্তুগুলো যখন রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনায়, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির বক্তৃতায় যখন সেটি প্রকাশ পায় এবং গণমাধ্যমে যখন চলে আসে, তখন যে ঐক্য আন্দোলনের সময় দেখেছিলাম সেই ঐক্য যে ধরে রাখা সম্ভব হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে জনমনে কী ধরনের অবস্থা বিরাজ করছে বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ। আমি আসলে বলি যে ঐক্য তখনই হয় যখন আমরা আরেকজনের কথা ভাবি, সবার কথা ভাবি। আর বিভেদটা তখনই সৃষ্টি হয় যখন শুধু আমি আমার স্বার্থ ভাবি বা গুটি কয়েকের স্বার্থ ভাবি। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের 90-এর গণ আন্দোলন বলেন, সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলন বলেন, প্রতিবার আমরা যখন বিপন্ন হয়েছি আমরা তখন ভেবেছি সবাইকে নিয়ে বাঁচবো, একটা সুন্দর দেশ গড়ব। এই সুন্দর দেশ গড়ার কথা যখন ভেবেছি তখনই কিন্তু আমাদের ঐক্যটা হয়েছে। আপনি এই মাত্র 6 মাস আগে পুরো দেশ শহীদ মিনারে কোনো ধরনের একটা আওয়াজ ছাড়া, একটা সহিংসতা ছাড়া সবাই মিলে একসাথে ঐক্যের আসলে কি ঐক্যটা কি ছিল? ঐক্যটা ছিল গত 15 বছরে মানুষ দেখেছে কথা বলা যায়নি, মানুষ দেখেছে ক্রস ফায়ার গুম হয়েছে, মানুষ দেখেছে নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। এইগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষের, এবং তারপর তারা যখন দেখলো জুলাই আবু সাইদ মারা যাচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে। দেখেন, আমাদের দেশে অনেকেই অনেক সময় অনেক আন্দোলনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, আমার ডাকে হয়েছে, আমি বলেছি। আপনি এই যারা বলে আমার ডাক, তাদেরকে আপনি দেন তো দেখিয়ে লাখ কোটি মানুষ আসে কিনা। এই যে মানুষ আসে, এই আলোচনাটাই তো এখন বেশি হচ্ছে। হ্যাঁ, মানুষ আসে সময়ের প্রয়োজনে। সে যখন মনে করে যে আমি কি চাই, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ চায় একটা সুন্দর বাংলাদেশ। সে চায় এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশে সে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে, রাস্তাঘাটে সে হঠাৎ গাড়ি দুর্ঘটনায় মারা যাবে না, সে যানজটে পড়বে না, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকবে, সে কোনো বৈষম্যের মধ্যে পড়বে না, তার মেধা যোগ্যতা হবে, কোনো রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে সে অতিরিক্ত সুবিধা কেউ পাবে কেউ পাবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দলীয়করণ হবে না। সাধারণ মানুষের চাওয়াগুলো কিন্তু খুব পরিষ্কার। আপনি এবং জুলাইয়ের মধ্যে যদি দেখেন, জুলাইয়ের মাঝামাঝি খুব পরিষ্কার এবং খুব বেশিও নয়, পরিমাণে খুব বেশি। বাংলাদেশের মানুষ রাষ্ট্র থেকে এত কম চায়, কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলো সেই কমটুকু আমাদের দিতে আমাদের রাষ্ট্রের যখন যারা ক্ষমতায় থাকে, এদেশের চেয়ারে আমি বলি একটা জাদু আছে, যখন যে চেয়ারে থাকে একই ধরনের আচরণ করে। এবং যদি আপনি বলেন, অনেকেই শুধু আমি এই আন্দোলনটা জুলাই আগস্টের বিজয় বলেন, দেখেন মান্না ভাই এখানে আছে, আপনি বলেন মান্না ভাইকে তো জেল খাটতে হয়েছে, বিএনপিকে গত 15 বছর ধরে নির্যাতনের শিকার হতে হচ্ছে, এবং যে কোনো আন্দোলনের একটা দীর্ঘ ধারাবাহিকতা থাকে, হঠাৎ করে কেউ একজন হয় না।
আমি এই কৃতজ্ঞতাটা জানিয়েই বলি যে ৭১ সাল থেকে আরম্ভ করে বা তারও আগে ৪৭-এর পর থেকে এই দেশের একটা সুন্দর বাংলাদেশ চাওয়ার জন্য ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ কত মানুষ জীবন দিয়েছে, কিন্তু প্রতিবার সাধারণ মানুষের সঙ্গে আমি বলবো তারা যে আশাটা করেছিল সেই আশা হত হয়েছে। এবার কি পরিবর্তন হবে আগামী দিনগুলোতে? নির্বাচনের পরে যারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন তাদের মধ্যে এই গণঅভ্যুত্থানের চেতনা তারা ধারণ করে কাজ করবেন, সেটিকে আমরা আশা দেখুন, করতে আমরা পারি? যখন এই আলোচনাটা করছি তখন কিছুক্ষণ আগে কানাডায় জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। জাস্টিন ট্রুডো আমি বলি এই মুহূর্তে পৃথিবীর একদম খুব পপুলার বা ভালো লিডারদের বলে আদর্শ বলে একজন বলি, তিনি পদত্যাগ করেছেন। আপনি যুক্তরাষ্ট্রে ২৫০ বছর ইতিহাস দেখেন, কোনো সময় কি ৪ বছর পর কেউ ঠিক করেছে যে আমি আবার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাই? কেন করে না? ওরা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো করতে চেয়েছে, কারণ ওরা জানে যে প্রতিষ্ঠান দেশ ঠিক থাকলে আমরা সবাই নিরাপদ। আমি বাংলাদেশের মূল সমস্যাটা দেখি আমাদের এখানে সব ব্যক্তিকেন্দ্রিক, আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো গড়ি না। আমরা জুলাই আগস্টের পর যে ঐক্য ছিল আমরা ঐক্য দেখলে মনে হবে আপনি দেশ আন্দোলন, সচিবদের মনে হয় স্বার্থের আন্দোলন, অমুকের স্বার্থের আন্দোলন, অমুক চাওয়া। সাধারণ মানুষের যে চাওয়াটা ছিল সুন্দর একটা দেশের স্বপ্ন, স্বাভাবিক একটা জীবনের স্বপ্ন, আমি মনে করি সেই আকাঙ্ক্ষাটা কিন্তু দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। এবং অনেকটা বলা যায় যে এই অন্তর্বর্তী সরকার মানুষ যদি আপনি ৫ মাস আগে তার যেই ভোট যদি চান, আমি একজন সিএনজিওয়ালাকে দিয়ে বলি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, মাঝে মাঝে আমি চড়ি, সে বলেছিল এই সরকার ছাত্রদের সরকার আজীবন অনেক দিন ক্ষমতায় থাকুক। আপনি এখন তারা এমনই বিরক্ত হয়ে গেছে অনেক মানুষ। এবং আমি মনে করি সত্যি সত্যি আমি এই জায়গায় শেষ করি এই কথা বলে, দিন শেষে বোধ এটাই সত্য যে রাজনৈতিক যে দলগুলোর সরকার বা রাজনৈতিক নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প দিয়ে যে ফর্মুলাটা বলি সেটা বোধহয় গ্রহণযোগ্য নয়। শহীবুল হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। মাহমুদুর রহমান মান্না ভাই, আসতে চাই আপনার কাছে যে আসলে জন আকাঙ্ক্ষার যে প্রেক্ষাপট ধরে বর্তমান সরকারের কাছে কিংবা রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি শরীফুল হাসান তার দৃষ্টিতে দেখছেন সেটি ক্রমান্বয়ে ক্ষীণ হয়ে যাচ্ছে। এখন ব্যর্থতার প্রসঙ্গ, ভূমিকা পালনের প্রসঙ্গ, সেটি তো আমরা অনেকভাবে দোষারোপ করতেও পারি, কিন্তু যা আমাদের করার দরকার ছিল সেই কাজগুলো বা আমরা কতটা করতে পারছি? প্রশ্নটা একটু অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। অ্যাবস্ট্রাক্ট কেন বলছি আমি সেটা বলি। আমি মনে করি না যে মানুষের আশাই কমতি হয়েছে। জন আকাঙ্ক্ষা যেটা বললেন সেই জন আকাঙ্ক্ষা কমবে কেন? প্রত্যেক মানুষই তার জীবনকে আরও সুন্দর করতে চায়, আরও সুন্দর। মানে ধরেন এরকম হয় যে একটা ভিক্ষুকের কথা যদি বলেন, সে কীভাবে সেভাবে সারাদিন যাতে ভিক্ষাটিকে এমনভাবে পাই যাতে আমার ঘর সংসার চলে, পেট চলে। আবার যদি বিল গেটস কী আশা করে সেটা বলে, সেটা তো আর একটা। বাট জন আকাঙ্ক্ষা যখন বলছেন অ্যাভারেজ মানুষের আকাঙ্ক্ষার আমি বাড়তি কমতি দেখছি না। তারা ওই যে মানে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের একটা মিনিমাম গ্যারান্টি চাই, সে তো সবসময় চাই, এটার মধ্যে পরিবর্তন হয়নি। এই আকাঙ্ক্ষাটা জাগ্রত হয়েছে বিশেষ করে এই ৫ আগস্টের অভ্যুত্থানের ফসল হিসেবে। কেন? সবাই মনে করেছে যে এত বড় স্বৈরাচার যখন গেছে তাহলে ভালো কিছু হতে পারে। আর যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যারা আন্দোলনের পথে ছিলেন, তারাও স্লোগান তুলেছে এটা নতুন বাংলাদেশের, ওইটা ওই জায়গাতেই আছে। কিন্তু আমাদের আমি মনে করি একটু ঠান্ডাভাবে চিন্তা করা দরকার। ধরেন দুটো ফেজ তো, একটা পরাজয় মানে হারিয়ে দেওয়া স্বৈরাচারকে, সেটা আপনি পেরেছেন, আপনি জিতেছেন, ওটা ছিল একটা লড়াইয়ের ব্যাপার। রাজপথে বিশাল বিশাল মিছিল এবং অভূতপূর্ব প্রায় অদ্বিতীয় আত্মদান, কোনো জাতি এরকম করেছে বলে আমি খুব বেশি দেখি না, সেটা করেছেন। কিন্তু এরপরে যেটা করবেন সেটা আপনি গঠন করবেন, কনস্ট্রাকশন। এইটা একটা থিওরিটিক্যাল, পলিটিক্যাল, ফিলসফিক্যাল এক্সারসাইজ না, কিন্তু গঠনটাও আমাদের এখানে সেই লড়াই রূপ নিচ্ছে কিনা? না, গঠন তো লড়াইয়ের ব্যাপার হতে পারে না। না, সেটি তো পারে না, কিন্তু আমাদের এখানের বাস্তবতা কি সেই এখন এরকম রূপ নেয়নি। আমি মনে করি এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ ডেভেলপমেন্ট, এইটাতেই আমাদের সমস্যা আছে। ধরেন কেউ মনে করছে যে আমাদের শুরুতেই ভুল হয়ে গেছে যে আমরা একটা বিপ্লবী সরকার করিনি। এখন কি বিপ্লবী সরকার করা যায় এটা তাদের কাছেও স্পষ্ট নয়। তারা ওই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে কথাবার্তা বলছেন, একটা অ্যাকশন দিচ্ছেন, একটা র্যাডিক্যালিজম মনে হচ্ছে। আপনার কথা বলি না, আমার বা হাবিবের বয়স বেশি, আমরা মনে করছি যে এই র্যাডিক্যালিজম দিয়ে হয়তো হবে না, বরঞ্চ একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। এইটা একটা লড়াইয়ের ব্যাপার না। এটা যদি এমন হতো যে এই উভয় শক্তিকে কেউ কাছে আনতে পারতো, ডিসকোর্সটা বাড়তো, পরস্পরকে জানার চেষ্টা করতো, তাহলে হয়তো অনেক বিষয়ে নিষ্পত্তি হতে পারতো। যেমন ধরেন সর্বশেষ কি বিষয় হলো, একটা প্রোক্লামেশন লাগবে। আচ্ছা, এই প্রোক্লামেশনের কথা এতদিন ধরে ভাবলেন না, এখন ভাবলেটা কোত্থেকে আসলেও সেই প্রোক্লামেশনের মানে কি? প্রোক্লামেশন মানে যেমন ধরেন আমি মনে করি প্রোক্লামেশন মিনস ডিনায়াল অফ দি পাস্ট ইন দ্য মেইন অ্যান্ড বিল্ডিং সামথিং নিউ।
এমন হতে পারে যে আপনি আগের রিপাবলিক মানে অস্বীকার করছেন, আগের কনস্টিটিউশন অস্বীকার করছেন, নতুন করে গড়বেন, এই জন্য প্রোক্লামেশন। এর একটা বিপ্লবোত্তর সময় হয়। বিপ্লব মানেই হচ্ছে পুরনোটা ভেঙে নতুন কিছু করার। এইখানে কিন্তু এক একজনের মাথা এক এক রকম আছে, কিন্তু এইখানকার প্রধান যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেই ব্যাপারটাই তো কারো কাছে স্পষ্ট নয়। এখন আপনি যে দেশটা গড়বে, দেশটা কেমন হবে? কেউ মনে করেন ইসলামিক শাসনই হলো সর্বোৎকৃষ্ট, কেউ মনে করে ওয়েলফেয়ার স্টেট হওয়া দরকার, কেউ মনে করে সমাজতন্ত্র হওয়া দরকার। আপনি একটা কমন জায়গাতে আসবেন, যেই জায়গা ধরে যাবেন। আপনি আপনার জায়গাতেই আছেন, তারপর বেয়ার মিনিমাম জায়গাতে আপনাকে তো আসতে হবে। এই যে সংস্কার নিয়ে ধরেন এখন যে মত পার্থক্যগুলো হচ্ছে, ডক্টর ইউনূস এখানে খুব চমৎকার বলেছেন। আমি মনে করি যে একদম ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যেগুলোতে হবে সেগুলো সংস্কার করব, যেগুলো ঐক্যমত্য সেরকম করে হবে না চেষ্টা করব, না যদি হয় ছেড়ে দেব, যেগুলো একেবারে হবে না সব ভবিষ্যতের জন্য রেখে দেব। কারণ সময় যত যায় মানুষের জ্ঞান তত বাড়ে, সত্যের উপলব্ধি, সত্যের ধারণা, তাকে ধারণ করবার ক্ষমতা, এগুলো বাড়তে থাকে, আমি তার উপরে রেখে দেব। এরকম করে যদি হয় তাহলে কিন্তু সংঘাতের সুযোগ নেই। আমি আপনি ফাইট করতে পারি, তার মানে কি আমাদের দেশের বাস্তবতায় দিন শেষে সেই রাজনৈতিক দলগুলোর উপরে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে? সারা পৃথিবীতেই তাই। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। আপনি যেরকম করেই বলেন, রাজনীতিক অস্বীকার করে কিছুই করতে পারবেন না। খেয়াল করে দেখেন এই আন্দোলনের আগে কীরকম ছিল, আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, কী যে পপুলার। আর এইটাই অভ্যুত্থানের পরপরে এইরকম করে ডুবে গেল, ওটা কেউ বলে না। সবাই বলছে এই গভর্নমেন্টটা পলিটিক্যাল ক্যারেক্টারের নয়, এদের পলিটিক্সের কোনো এক্সপিরিয়েন্স নেই, এজন্যই এরা পারছে না। তার মানে রাজনীতির প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে। এই রাজনীতিটাও তো আপনাকে ঠিক মতো বুঝতে হবে যে রাজনীতি মানে আমি আসলে কী বুঝি। আমরা অনেকেই মনে করি, যেমন ধরেন যে এ বদলে গেছে, বি গেছে, আচ্ছা ধরো এখন কামাই করো, কোনটা ধারণ করা যায়, কোনটা চাঁদাবাজি করা যায়, কোনটা কীভাবে দখলে নেওয়া যায়। এই পলিটিক্স তো এটা জিনিস নয়, এটা একটা গুন্ডামি মাস্তানির মতো। পলিটিক্স হচ্ছে যে আপনি এই পরিবর্তন যে করলেন, এত মানুষের রক্ত দেওয়ার পরে ওই রক্তের ঋণ শোধ করার কথা বলা হচ্ছে না। রক্তের ঋণ শোধ হয় কীভাবে? তারা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার পথে আপনি হাঁটছেন, সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। তো সেইটা করতে থাকেন, সেটা দেখলে আমি মনে করি এইখানে সংঘাত না হয়েও এই অগ্রগমনটা করা সম্ভব। কিন্তু যেহেতু আইডিয়ার ভিন্নতা আছে, এটা যদি ক্ল্যাশ করে আর আপনি যদি সেটা হোল্ড করতে না পারেন, তাইলে একটা রিস্ক তো নিশ্চয়ই আছে। মাহমুদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো আপনার কাছ থেকে। হাবিবুর রহমান হাবিব, আসতে চাই যে আসলে ঐক্যের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা, সেটি বর্তমান সরকারকে আপনারা সহযোগিতা করছেন, রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গ যখন আলোচনা আসে বা আলোচনা যখন আপনাদের কাছ থেকে শুনি, মনে হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে ঐক্যের জায়গাটি কতটুকু অটুট থাকবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিপির সম্মানিত দর্শক শ্রোতাদের সশস্ত্র সালাম, মাহমুদুর মান্না ভাই সহ বিজ্ঞ আলোচকদেরকে আমার শুভেচ্ছা। আমার প্রথম কথা হলো, প্রথম কথাও যা, দ্বিতীয় কথাও তা, তৃতীয় কথাও তা, সেটা যে কোনো মূল্যে আমাদের ঐক্য করে ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার যে অভাবটা কিছুটা মনে হয়, এটা থেকে সরে আসতে হবে। তার আমি মনে করি পার্সোনাল আমার যেটাই, আমরা মহা বিপদের মধ্যে আছি, কঠিন বিপদের মধ্যে আছে। আমরা যারা আন্দোলনে ছিলাম, বৈষম্যবিরোধী ছাত্ররা সহ আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, আমরা মহা বিপদের মধ্যে আছি। এখন কি বিপদ? এখন বিপদ ধরেন, এখনও ধরেন আপনার এই দেশকে নিয়ে, এই সরকারকে নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে, এবং বুঝতে পারছেন। পাশাপাশি একটা বুঝতে হবে যে আমাদের কথাবার্তা চলনে বলনে দেশে যদি যখন কোনো সংবিধানে অনুপস্থিত হয়ে যায়, তখন যে কোনো দেশ সেই দেশকে আক্রমণ করতে পারে, দখল করে নিতে পারে, বলার কিছু থাকে না। তা আমরা এমন কোনো কাজ যেন আমরা না করি যে সেইটা পরিপ্রেক্ষিতে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে। পৃথিবীর ইতিহাস দেখেছেন, পার্শ্ববর্তী একটা দেশ, বড় একটা দেশ আমরা যাকে বলি, একটা সরকারের পরিবর্তন হয়েছে, একটা ফ্যাসিস্ট, একটা খুনি, একটা মানবতা বিরোধী দল ক্ষমতায় ছিল, তাদের পরিবর্তন হয়েছে। তাহলে পার্শ্ববর্তী দেশ, সেই দেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সেই দেশের লোকজনকে ভিসা দেবে না, মেডিকেল ফ্যাসিলিটি দেবে না, মানে তার এক্সপোর্ট বন্ধ করে, পৃথিবীর আছে কোথাও? এবং তারা এখনো প্রতিনিয়ত তটস্থ, যে ভাষায় কথা বলে তারা, চিন্তা করেন। আর বাংলা একটা আছে রিপাবলিক বাংলা, কি আমি মাঝে মধ্যে টকশোতে ওদের করি, ওদের টকশোতে যায়, যেসব মিথ্যা কথা বলে সেগুলো সহ্য করা যায় না। কীভাবে অপপ্রচারটা করছে, এই যে 50 লক্ষ হিন্দু এসে জড়ো হয়েছে, পানির ভিতরে নামাচ্ছে,
এইগুলি করে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছে, বানানো গল্প। একদম বানানো গল্প। আমি যখন বললাম যে এই দেশের হিন্দুরা 5 তারিখের পরে, মানে 5ই আগস্টের পরে মায়ের কোলে নাই, মায়ের পেটের মধ্যে আছে। কোলের সন্তান তো বাইরে থেকে গুলি খেয়ে মারা যায়, তার অসুখ হয়, তার চিকিৎসা করেন ডাক্তার লাগে। মায়ের পেটের ভেতরে যতক্ষণ সন্তান থাকে তার খাওয়ার জন্য বাইরে থেকে আনা লাগে না, ডাক্তার লাগে না, চিকিৎসা করা লাগে না, মৃত্যুর ভয় থাকে না। না কিন্তু হিন্দুরা জি বলি, হিন্দুরা বাংলাদেশে মায়ের পেটের মধ্যে আছে। এই যে একটা পরিবর্তনের পরে কত কিছু মনে হয়েছিল, এই দুর্গাপূজা কত কিছু মনে হয়েছিল। আমরা সবাই মিলে যারা আন্দোলন ছিলাম, আমরা পাহারা দিয়েছি তো সবাই মিলেই। কয়টা মন্দির ভেঙেছে বলেন তো? আমাদের দলে তো নির্দেশন আছে, আমি তো একটা জেলা বিন্দুর আহ্বায়কে বটে, এদিকে ম্যাডামের উপদেষ্টা। চেয়ারম্যান সাহেব বললেন যার এলাকায় একটা মন্দির ভাঙা যাবে তার রাজনীতি শেষ। আমি জেলা কমিটি মিটিং ডাকলাম, থানা উপজেলা ডাকলাম, পৌরসভা ডাকলাম, ইউনিয়ন ডাকলাম, ওয়ার্ড ডাকলাম, পর্যায়ক্রমে, এবং গ্রাম যার কোনো মন্দির আছে যদি ভাঙে তার তোমার কিছু শেষ। সবাই মিলে আমাদের আন্তরিকতার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটাকে রক্ষা করছি। ভারত তো এটি বেশি করে প্রচার করেছে যে আসলে পূজা তারা আমি তাদের কি করতে পারেনি, পাহারা দিতে হয়েছে। আমি প্রধানমন্ত্রী পাহারা দেয়, প্রধানমন্ত্রী সারা জীবনই পাহারা দেয়। আমি যেমন আপনার শহরের পূজা মণ্ডপগুলি সুন্দর সুন্দর, আমি একদিকে লাইভ প্রোগ্রাম করতেছি, ওরা পূজা অর্চনা করতেছে। আমি বলি এই আর বাংলা দেখো তোমার কত সুন্দর মন্দির, কি সুন্দরভাবে নির্ভয়ে তারা এখানে এই যে এরপরও ষড়যন্ত্র। আজকে আমি একটা এই দেখতেছিলাম যে বাংলাদেশে তারা কোনো কিছু এক্সপোর্ট করবে না, কিন্তু ভারতে যারা ব্যবসায়ী বা ভারত যারা হোটেল ব্যবসায়ী, যারা হাসপাতাল দিয়ে রেখেছে, তারা কিন্তু বিক্ষুব্ধ। বাংলাদেশের মানুষ না গেলে কলকাতা এই এলাকাটা অনেকখানি অচল। এই যে তারপরেও কিন্তু কার সাথে জিতমিট আছে বলুন তো? কার সাথে জিতমিট আছে? আমার পার্শ্ববর্তী একটা দেশ, আমার দেশে একটা সরকার আছে, আমাদের সরকারের সাথে তুমি সম্পর্ক করো, আমাদের জনগণের সাথে তুমি সম্পর্ক করো। একটা ব্যক্তি বিশেষ যে ফ্যাসিস্ট তার সাথে তুমি সম্পর্ক করে টোটাল বাংলাদেশের জনগণকে একদিকে ঠেলে ফেলে দিচ্ছ, তাই ভয় হয়। কিন্তু যাই হোক, প্রতিবেশী রাষ্ট্র ভারত যা বলুক যাই করুক, আমরা আমাদের মর্যাদার ভিত্তিতে আমরা আমাদের মর্যাদার ভিত্তিতে ঠিক আছে। কিন্তু তারপরেও আজকে যে প্রশাসনকে আপনার প্রশাসন নিশ্চয়ই আপনার না, এখনো প্রশাসন টোটালি আওয়ামী নিয়ন্ত্রিত প্রশাসন, কথা শোনে না। আওয়ামী লীগের সাথে রাত্রিবেলা কথা বলে, ওরা কোথায় আছে জানে, জেলে ভাই সরে দাও, খোঁজ গল্প করে, এখনো করে, আমি জানি না। জি, হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আসলে এই আমাদের ঐক্য যেটি আন্দোলনের সময় ছিল, যেখান থেকে আলোচনাটা আমরা শুরু করেছি, এখন যে অবস্থা আছে সেই ঐক্যের ফাটল অথবা বিভাজনের যে উদাহরণগুলো আমরা দেখছি, সেক্ষেত্রে বাইরের রাষ্ট্র বা একেবারে স্পষ্ট করে যদি বলি, প্রতিবেশী রাষ্ট্রের যে ইন্ধনের জায়গাটা কিভাবে দেখছেন, বা আপনারা কোনো কি তথ্য পাচ্ছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? হাবিব ভাই কিন্তু তার আলোচনায় অনেকগুলো বিষয় উল্লেখ করলো। দেখুন, 5 আগস্টের পরবর্তী বাস্তবতাটা একটু ভিন্ন। আপনি যদি 5 আগস্ট পূর্ববর্তী রাজনৈতিক ঐক্যের কথা বলেন এবং 5 আগস্ট পরবর্তীতে আপনি প্রত্যাশা করবেন এক্সিস্টিং ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একই রকম থাকবে, এটা আমার মনে হয় এক ধরনের ভুল। সকল রাজনৈতিক দলের নিজ নিজ মতাদর্শ, নিজ নিজ এজেন্ডা, নিজ নিজ উদ্দেশ্য এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কে কিভাবে কাজে লাগতে চায় সেগুলি এক ধরনের পরিকল্পনা আছে। আচ্ছা, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলি জনগণের কাছে, ধরেন মান্না ভাই একটা পার্টি করেন, হাবিব ভাই আর একটা পার্টি করেন, দুই পার্টিকেই একই আসনে ক্যান্ডিডেট হতে দিতে হবে, তাদের এজেন্ডা নিয়ে তার মানুষকে সন্তুষ্ট করার ব্যাপার আছে। কিন্তু এই সন্তুষ্টির জন্য তার যে রাজনৈতিক মতাদর্শ সব তো একাকার বিলীন হয়ে যাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ প্রশ্নে সবাই এক কিনা, বাংলাদেশ প্রশ্নে এই দুই পার্টি এক থাকছে কিনা। আমাদের এই জায়গায় ন্যূনতম কোনো সন্দেহ নাই। সকল রাজনৈতিক দল তার নিজ নিজ মতাদর্শের জায়গা থেকে তার ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় ঠিক করার ক্ষেত্রে, তার রাজনৈতিক উইনিংয়ের ক্ষেত্রে নানান ধরনের পরিকল্পনা নিয়ে, নানান ধরনের আমি মনে করি যে কৌশল নিয়ে সামনে এগোচ্ছে, কথা বলছে। হয়তো রাজনীতির মাঠে বাকযুদ্ধ কারো কারো হচ্ছে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে কারো মধ্যে কোনো ধরনের অনৈক্য আমরা অন্তত সার দেওয়ার সে মানসিকতা দেখছেন না। আলোচনা আমি ফিরছি, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আমি রাজশাহী থেকে মিজানুর রহমান বলছি। জি, মিজান ভাই বলুন। জি, 5 তারিখের আগে আমরা দেখছি যে আপনাদের সুশীল সমাজ বলেন আর নাগরিক কমিটি যেটাই বলেন আর রাজনীতিবিদ অনেকে বলেন, কিন্তু এই যে মাহমুদুর রহমান মান্না স্যাররা যেভাবে প্রতিবাদ করছে ফ্যাসিস্টদের, জি, এইরকম প্রতিবাদ করলে তো এত মানুষে আমরা কষ্টে থাকতাম না। আমাদের তো অনেক কষ্টে দিন কাটছে।
অসংখ্য ধন্যবাদ মিজান ভাই, অসংখ্য ধন্যবাদ। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে আসলে আমাদের প্রতিবাদের ধরন, প্রতিবাদের ভাষা কেমন হবে এবং কোনো অন্যায় বা অবিচার হলে সেটা একত্রিত হয়ে সেটি প্রতিবাদ জানাতে হবে। আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্নের স্পিড এটাই আমরা আলোচনা করবো। জি ফয়েজ ভাই, সে জায়গায় এখন বলছি যে আমাদের, আপনি সুনির্দিষ্ট করে এই পার্শ্ববর্তী দেশের কথা বলছেন। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে হাবিব ভাইয়ের বক্তব্য সামান্য একটু ইঙ্গিত যেখানে মিলেছে, সেটা হচ্ছে ভারতের একটি ঐতিহাসিক বলেন বা মারাত্মক ভুল যদি বলেন, আমি মনে করি একটি কূটনৈতিক ভুল বাংলাদেশে তারা করেছে বা কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে সম্পর্ক করা প্রয়োজন। বাংলাদেশের নাগরিক এবং ভারতের নাগরিকদের মধ্যে সম্পর্ক তৈরি হবে, সেই বিষয়ে কখনোই মনোযোগ দেয়নি। এটা একেবারেই প্রমাণিত। ভারত এখানে একটি রাজনৈতিক দলকে এবং ভারত এন্টায়ার বাংলাদেশকে দেখার চেষ্টা করেছে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে। এর ফলে যেটা হয়েছে, হঠাৎ করে যখন এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের পতন ঘটলো, সেই সময় ভারত মেনে নিতে পারা, দেখুন আপনি, ভারত দেখলো যে এখানে তার সবকিছু শেষ হয়ে গেছে, কারণ টোটালটাই ভারত নির্ভর করেছিল একটি রাজনৈতিক দলের উপর দিয়ে। তো এই যে শূন্যতা, এই শূন্যতার যে ইমিডিয়েট শক, সেই শকের কারণে নানান রকম প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে। ভারতের মূলধারা থেকে শুরু করে ভারতের সকল শ্রেণীর সকল গণমাধ্যম অত্যন্ত নোংরাভাবে বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যাচারে লিপ্ত হয়েছে। আমরা কি সেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি কিনা বা প্রতিবাদটা ঠিক মতো জানাতে পেরেছি কিনা এখানে? হ্যাঁ, এই যে যথাযথ ব্যবস্থার কথা বলছেন, যদি ভারতের কোনো রাজনৈতিক দল বা সেখানে বাংলাদেশ বিরোধী অবস্থান নিত, আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু সরাসরি তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের গণমাধ্যম যে এই পরিমাণ মিথ্যাচার বাংলাদেশ বিরুদ্ধে করেছে, আমাদের গণমাধ্যমগুলি সে জায়গায় পুরোপুরি দায়িত্বশীল আচরণ করতে পারেনি। কোন জায়গায় পারেনি আপনি দেখুন। ভারতের গণমাধ্যম যদি বলেছে দিনাজপুরে একটি হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে, আরটিভির পক্ষ থেকে কিন্তু দিনাজপুর প্রতিনিধিকে অ্যাসাইনমেন্ট দেওয়া যেত যে আসলে এই ঘটনা ঘটেছে কিনা আপনি গ্রাউন্ড থেকে ইনভেস্টিগেট। এরকম কিছু ঘটনা হয়েছে, সকল ঘটনা হয়নি, কিন্তু কিছু ঘটনা কিন্তু খতিয়ে দেখা হয়েছে। যেই ঘটনা খতিয়ে দেখা হয়েছে, এখানে প্রচুর মামলা হয়েছে। আপনাকে দেখতে হবে কোনো ঘটনা, যেটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। 5 তারিখের পর এখানে এমন অনেক ব্যক্তির নাগরিকদের হাতে মৃত্যু হয়েছে যারা রাজনৈতিক দলের পদধারী। আপনি তার ধর্ম পরিচয় সামনে নিয়ে এসে সেটাকে হাজির করার চেষ্টা করছেন, ধর্মীয়ভাবে সেটাকে রাঙিয়ে এখানকার যে সম্প্রীতি, অর্থাৎ ঘটনা ঘটেছে এক, প্রকাশ বা প্রচার হচ্ছে আর এক। অবশ্যই আমরা এরকম দেখেছি যে একটা মন্দিরে, একটা শ্মশানে, সে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত একজন মানুষ, সে শ্মশানেই থাকে, এরকম একটা লোক একটা চুরির ঘটনায় মারা গেছে, সেটাকে ওই শ্মশানের মন্দিরের পুরোহিত হিসেবে ভারতে প্রচার করা হয়েছে। আমরা সেটাকে ডিবাং করেছি, আমরা সেই আমাদের সত্য, আমাদের ফ্যাক্ট দিয়ে সেটাকে আমরা ফাইট করেছি। সো এই ফাইট করার জায়গাটা যদি বলেন সরকারের জায়গা থেকে, আমরা আমাদের যতটুকু এফোর্ট আছে তা দিয়ে পুরোপুরি চেষ্টা করছি। আমরা মনে করি আমাদের গণমাধ্যমের এখানে যে ভূমিকা রাখা প্রয়োজন, গণমাধ্যম কোনো গণমাধ্যমের কোনো ক্ষেত্রে এখনো মনে হয় বুঝি ওই লাইনেই থাকা ভালো, সেই জায়গা থেকে ততটা সাহস করে এগিয়ে আসছে না। ধীরে ধীরে জায়গা পরিবর্তন হচ্ছে। ফয়েজ ভাই, আরো প্রশ্ন আছে পর্যায়ক্রমে, সেই প্রশ্নের আলোচনা আপনার কাছ থেকে শুনে নেব। বেশটা স্বামী মেদার পাটোয়ারি ভাই, আপনার কাছে আসতে চাই যে আসলে যেটি ফয়েজ ভাই বললেন এবং সেটি এই আলোচনাগুলো আপনাদের মধ্যে আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং একজন সচেতন নাগরিক মানে সেটি এই উপলব্ধি প্রত্যেকের মধ্যে আছে যে রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা মতাদর্শ আছে, সে নির্বাচিত হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই জায়গাগুলোতে তো ভিন্নতা আছে। কিন্তু দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রশ্নে যে এক থাকার প্রয়োজন, এবং সেই এক থাকার জায়গাগুলোতেও যখন যদি আপনার দলের কথাই বলি, যে জাতীয় পার্টির যে প্রসঙ্গ এখন রাজনৈতিক ইস্যুতে যেভাবে আলোচনা হয় যে বিগত সরকারের সাথে তারা রাজনৈতিকভাবে এক থেকেছে, বিগত সরকারের অন্যায় কিংবা অবিচারের তারা এখানে একটা অংশীজন বা অংশীদার, সেই প্রেক্ষাপট ধরে কাউকে দূরে সরিয়ে রেখে অথবা কাছে রেখে এই ঐক্যের জায়গাটা কি ঠিক মতো কাজ করবে কিনা? জি ধন্যবাদ। আসলে জাতীয় পার্টিকে অংশীজন বলা হয়, অংশীজন একটা লিগ্যাল টার্ম। অ্যাকমপ্লিস হতে গেলে আপনাকে প্রকিউর করতে হবে, পার্টিসিপেট করতে হবে, কনস্পিরেসি করতে হবে, নির্দেশ দিতে হবে, টাকা দিতে হবে, মানে দায়ও নিতে হবে। হ্যাঁ, এগুলো করলে আপনি দায় নেবেন। যদি আপনি এগুলো না করেন, আপনি পলিটিক্যালি জনগণকে বলতে পারেন যে ওরা ফেসিবাদের দোষর বা অন্য কিছু, বা লিগালি আপনি বলতে পারবেন না, অথবা রাষ্ট্র গঠনে আপনি তাকে বাদ দিতে পারবেন না। রাষ্ট্রটা কার? রাষ্ট্র সবার। দেশটা কার? সবার। সবাই ট্যাক্স দেয়। অনেক সময় আপনার বা আমার পলিটিক্যাল অপশন বা অ্যাপ্রোচ আপনার ভালো নাও লাগতে পারে, আপনি যখন রাষ্ট্র গঠন করবেন তখন আমাকে আপনার ডাকার একটা শপথবদ্ধ দায়িত্বে আপনি পড়ে গেছেন। আপনি স্লিম টিম দিয়ে লার্জ রিফর্ম করতে পারবেন না।
এই ফ্রেঞ্চ রেভলিউশনে যে উই দ্য পিপল বলা হয়েছিল, সে উইটা কেন বলা হয়েছিল? যাতে ফ্রিডম এবং ইকুয়ালিটি থাকে। ফ্রিডম থাকবে যে কারো ফ্রিডম কার্টেল হবে না, ইকুয়ালিটি মানে সবাইকে পার্টিসিপেশন করা হবে এবং একটা অথরিটেরিয়ান পাথওয়ে থেকে দেশটাকে বাঁচানো হবে। একটা না, সেটি তো আছে। আপনি অন্য দেশের উদাহরণ বললেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে আমরা যদি উই শব্দটাকে বোঝার চেষ্টা করি তাহলে কারা আছে এর মধ্যে? না, বাংলাদেশের গণঅভ্যুত্থানে উইতে লিমিটেড কিছু লোক বাদ দিয়ে সকলেই ছিল। তবে ফ্রন্ট ফাইটার হিসাবে প্রথমে ছাত্ররা সাহস দেখিয়েছে অবশ্যই, যে একটা পলিটিক্যাল স্থবিরতার মধ্যে দেশ যাচ্ছিল, মনে হচ্ছিল আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানো যাবে না, তা দীর্ঘ সময় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাথমিক পর্যায়ে তীব্রভাবে তারা এটাকে ভেঙে ফেলতে পেরেছে। আবার জীবন দেওয়ার সময় দেখা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আগে জীবন দিয়েছে। তো সেক্ষেত্রে তো সকলেই, এবং আস্তে আস্তে সকলেই নেমে গেছে। সারা পৃথিবীতে যে প্রবাসীরা ছিল যারা আন্দোলন করেছে, তারা কোন দল করত? আমি তো জানি প্রবাসীদের মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে, তারাও কিন্তু আগের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। যখনই ছাত্র মারা গেছে, মেরে ফেলা হয়েছে, তখন আন্দোলনটা একটা সার্বজনীন রূপ পেয়ে গেছে। এখন আন্দোলনের পরে যেটা ঘটছে, প্রথম কথা হচ্ছে আন্দোলনের পরে যে যে আদর্শের মধ্যে ছিল অরিজিনালি, সে আদর্শটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চাপিয়ে দেওয়াটা কখনো উই হইতে পারে না। এই চাপিয়ে দেওয়াটা কেউ বামপন্থী ছিল, কেউ ডানপন্থী ছিল, কেউ বিভিন্ন তত্ত্ব ছিল, কেউ বন্দোবস্তর কথা বলছে, কেউ ফ্যাসিবাদ বিরোধী বলছে। সবার মতবাদকে এক করলে আমি লস্ট হয়ে যাই, আসলে কি বলতে চাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু তাদের উচিত বুঝতে অসুবিধা হচ্ছে কোন জায়গাটাতে, না এই যে কি করতে চাচ্ছে, কি রাষ্ট্র চাচ্ছি আমরা ভবিষ্যতে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর এখানে আপনারা যদি দেখেন ফিলোসফিক্যালি যে একটা রাষ্ট্র বা নতুন বন্দোবস্ত কিভাবে তৈরি হয়, প্রথম হচ্ছে একটা আরবিট্রারি রুলের বিরুদ্ধে সবাই দাঁড়ায় একটা আন্দোলন করবে, সেটা হয়ে গেছে। একটা হচ্ছে মরাল অ্যাসপেক্ট, রাষ্ট্রটা কি মরাল কাঠামো দাঁড়াবে সেটা দাঁড়া করাতে হবে। লিগাল মেকানিজম তৈরি করতে হবে। পার্লামেন্টটাকে স্ট্রেনথেন কীভাবে করা যায় সেটা করতে হবে, এবং ভবিষ্যতে স্ট্রং অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করতে হবে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেন কোনো অথরিটেরিয়ান পাথওয়েতে কেউ নিতে না পারে, অথবা উডবি অথরিটিয়ান যারা হবে তারা ইনস্টিটিউশনের কারণে নিজেকে রেফ্রেন করবে যে আমি অথরিটিয়ান হলে আমার জন্য ড্রাস্টিক। না, এই প্রশ্নে শামীম ভাই কোন রাজনৈতিক দল তারা যখন ক্ষমতায় থাকবে, সেটি নির্বাচন অথবা জনগণের জনকল্যাণমূলক যে ব্যবস্থা গ্রহণ করার প্রশ্নে তারা যদি মানুষের বিরুদ্ধে কোনো অপরাধ করে, নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করে, তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা থাকবে না? অবশ্যই থাকবে। ওই যে বললাম অথরিটিয়ান পাথওয়ে করার জন্য যে চেকগুলো ছিল, সেই চেকগুলো কনজিউম করে ফেলা হয়। যেমন আপনার জুডিশিয়ারি কনজিউম করে ফেলা হয়, ইলেকশন কমিশন কনজিউম করে ফেলা হয়, মিডিয়া কনজিউম করে ফেলা হয়, প্রতিটা ইনস্টিটিউশন। আমেরিকাতে এখনো ডিসরাপশন ঘটে না কেন? বিকজ আমেরিকাতে সেখানে সবাই মনে করে আমি কালকে অপোজিশনে যেতে পারি, এটা মজ্জাগত তাদের, এবং তারা কখনো ইনস্টিটিউশনের ইন্টারফেয়ার করে না, ইনস্টিটিউশনাল ফরবিয়ারেন্স। তা আমাদের দেশে এমন একটি কাঠামো তৈরি করা উচিত যেখানে ইনস্টিটিউশনে ভবিষ্যতে কোনো সরকার হাত দিতে পারবে না। যদি ইনস্টিটিউশনে হাত না দেয় তাহলে অটোমেটিক সরকার লিমিটেড হতে বাধ্য হবে। এবং রাজনৈতিক দলগুলো ভুল করেছে, আবার রাজনৈতিক দলগুলোই তো দেশ স্বাধীন করেছে, আবার রাজনৈতিক দলগুলোই তো জেলে গেছে, দেউলিয়া হয়েছে, ভুল করেছে, আবার ফিরে আসছে। রাজনৈতিক দল বাদ দিয়ে তো রাজনীতি হবে না। যে প্রশ্নটি আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ আপনার কাছে রেখে যাও, দুটি প্রশ্ন। একটি, নতুন দলের ঘোষণার মধ্যে দিয়ে আমরা ঐক্যের জায়গাটাতেও নানা ধরনের মেরুকরণ দেখছি। এই প্রসঙ্গে আসতে চাই যে আপনাদের নতুন দলের যে ঘোষণা, সেটি আসতেই পারে, এটা সাংবিধানিক অধিকার, দল করা, রাজনীতি করা, মতামত প্রকাশের যে প্রসঙ্গ, সেটি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো চিন্তায় পড়ে গেল। তাদের আলাপ শুনে মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে, এটি কেন? এটি দিয়ে আলোচনা শুরু হোক আপনার সাথে। ধন্যবাদ। দেখেন, ঐক্যের প্রশ্নের সাথে আমাদের এই রাজনৈতিক দলের সাথে বড় দলের যে চিন্তায় পড়ে যাওয়া, পাশাপাশি হচ্ছে বেশ কিছু প্রশ্ন, এগুলো একসাথে কানেক্টেড। যেমন ধরেন ঐক্য প্রক্রিয়াটা তো এমন একটা বিষয়, ধরেন জুলাই আগস্টে আমরা যদি ঐক্যের কথাটা বলি যে কেন ঐক্যটা হয়েছিল, সেই সময় প্রত্যেকের একটা কমন ইন্টারেস্ট ছিল। যে সেই কমন ইন্টারেস্টটা হচ্ছে যে প্রত্যেকে যার যার প্ল্যাটফর্মের, যার যার ব্যানার ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে ওন করেই প্রত্যেকে আসলো। শহীদ মিনারের 3 তারিখে যখন নাহিদ ইসলাম মানে এক দফা দাবি দিলেন, সেই সময় নাহিদ ইসলাম কিন্তু নিজের ডেথ ওয়ারেন্টে সাইন করতেছেন। যদি কোনো কারণে এই মুভমেন্টটা ফেল করে তাহলে নিঃসন্দেহে নাহিদ ইসলামের ফাঁসি হইত। তো সেই সময় দেশের সমস্ত মানুষ কিন্তু, প্রত্যেকটা রাজনৈতিক দল, পার্টি, তার কিন্তু এই আন্দোলনে স্টেক ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপি বলেন, জামাত বলেন, নাগরিক ঐক্য বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, তারা আসছিল, কিন্তু তারা কোনো ক্রেডিট নিতে আসে নাই, কিন্তু তার ব্যানারগুলো ফেলে এসেছিল না, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এসেছিল। অর্থাৎ এই যে সিঙ্গেল ডিমান্ড নিয়ে বা 1 পয়েন্ট ডিমান্ড নিয়ে যখন সবাই এগুলো, সেইটাতে একটা ন্যাশনাল কনসেনসাস ছিল, সবার ঐক্যমত ছিল,
যে এই যে 17 বছর ধরে যে ফেসিস্ট আমাদের ঘাড়ে চেপে বসেছে তাকে হটাতে হবে। এটাই ছিল ঐক্যের জায়গা। এখন যখন ফেসিস্টটা নাই, ভারতে পালিয়ে গেল শেখ হাসিনা, ঠিক সেই সময় যখন ফেসিস্ট নাই তখন আমরাও আর আগের মতো নাই, এমন তখন আমরা এক্স্যাক্টলি তখন প্রত্যেকে আবার যার যার ওন ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টকে কিন্তু চিন্তা ভাবনা করা শুরু করলো যে এখন আমি এই আন্দোলনের পরে আমার ওন ইন্টারেস্টটা কি। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, যেমন প্রত্যেকে যখন যার যার নিজের প্ল্যাটফর্মে ফিরে গেছে তখন স্বাভাবিকভাবেই আমরা জুলাই আগস্টে যেই অভ্যুত্থানে ঐক্যটা দেখেছি সেই পরিমাণ ঐক্য কখনোই আর পরবর্তীতে আমরা পাবো, এটা সম্ভব না। কারণ প্রত্যেকে যার যার ওন ইন্টারেস্ট এবং ওন পলিটিক্সকে সামনে করেই ক্যারি করে আগাবে। প্রশ্ন হচ্ছে মোটা দাগে কিছু প্রশ্নে আমাদের ঐক্য দরকার ছিল কিনা। আমাদের কথা হচ্ছে মোটা দাগে কিছু প্রশ্নে ঐক্য আমাদের দরকার ছিল, সেই ঐক্যগুলোতে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সদিচ্ছার অভাব দেখছি, এখনো দেখছেন। সেই অভাবের মধ্যে আছে হচ্ছে আপনার বিচার প্রক্রিয়া। সর্বপ্রথম আমাদেরকে ভাবা দরকার ছিল এই যে গণহত্যাটা হলো, এই গণহত্যার বিচার প্রক্রিয়ায় প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে আমরা এই সদিচ্ছাটা আশা করেছিলাম যে সর্বপ্রথম তারা বলবে যে এই বিচারটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এবং এই বিচার প্রক্রিয়াটা এগিয়ে নেওয়ার পরে এবং দরকারি রাজনৈতিক দলগুলো তো আর এগিয়ে নিতে পারবে না, এগিয়ে নিবে যে প্রতিষ্ঠান বা উদ্যোগগুলো হয়েছে, সর্বোপরি সরকারকে এগিয়ে নিতে হবে, রাজনৈতিক দলগুলো সেখানে সহযোগিতা ব্যক্ত করবে। কিন্তু বিএনপি সহ এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলো তো তারা তো সহযোগিতা ব্যক্ত করেছে, তারা তো বিচার চায়। দেখেন রাজনৈতিক দলগুলোর এগিয়ে নেওয়া বলতে তাদের সেই সহযোগিতাকেই বোঝায়। এখন রাজনৈতিক দলগুলো যখন একই সাথে গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে থাকবে যে তোমাকে ইমিডিয়েটলি, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি, তোমাকে ইমিডিয়েটলি ইলেকশন দিতে হবে, এই মুহূর্তে ইলেকশন হচ্ছে সবার আগে, অর্থাৎ বিচার প্রক্রিয়া এবং সংস্কারকে ইতিমধ্যে তারা নির্বাচনের প্যারালাল বা বিপরীত মেরুতে দাঁড় করিয়ে ফেলেছেন। তো এইভাবে যদি দাঁড় করিয়ে আপনি রাজনৈতিক সমীকরণগুলো তৈরি করতে যান, তখন স্বাভাবিকভাবেই আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট এবং যেই গণ আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার জায়গায় মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং ঐক্যের ফাটলের জায়গাটা, মানে নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলো যে কারণে গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক দলগুলোর যে ভাষ্য সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে পরিপূর্ণভাবে যে স্বাভাবিক হচ্ছে সেই জায়গাতে একটা ঘাটতি আছে, নাগরিকের মনে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, বাজারে কখনো পণ্যের দাম বাড়ছে কখনো কমছে, সেই প্রসঙ্গ বিদেশি রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্রের থেকে ষড়যন্ত্র, সেই প্রসঙ্গগুলোকে সামনে এনে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচিত সরকার আসলে এই ব্যাপারগুলো তারা নির্বাচিত সরকার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটি সমাধান করতে পারবে। এই প্রশ্নে তারা কিন্তু নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেখেন, নির্বাচনকে গুরুত্ব দেওয়ার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। দেশে 16-18 বছর ধরে ইলেকশন নাই, ফলে ইলেকশন অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যারা হয়ে আসবেন তারাই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন, এটা দরকারি জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের জরুরি যে সংস্কার, আমরা সবাই এই ব্যাপারে একমত, এই যে রাষ্ট্রের কিছু জরুরি সংস্কার প্রয়োজন, যেই সংস্কারগুলো না থাকার কারণে আজকে পুলিশ, আপনি দেখেছেন যে কিভাবে তারা গুলি করেছে, হেলিকপ্টার থেকে জনগণকে গুলি করতেছে। এই ব্যাপারটাকে তো আমাদের অ্যাকনলেজ করতে হবে। আমাদের জনপ্রশাসনের সংস্কার, সরকার ইতিমধ্যে 10টি সংস্কার যে কমিশন করেছে, সেই কমিশনগুলোর যে সংস্কারের যে প্রস্তাবনা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এই সংস্কারগুলোকে এগিয়ে নেওয়ার পরেই এবং বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পরেই আমাদের নির্বাচনের প্রশ্নটা আসা উচিত। তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলোকে আমরা সমাধান না করে যদি আরেকটি দ্রুত রাজনৈতিক সরকারের দিকে এগিয়ে যাই, তাহলে যে ঘটনাটি ঘটবে, জুলাই গণ অভ্যুত্থানে যে সহস্রাধিক মানুষ জীবন দিল, যে স্পিরিট থেকে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসলো, সেটাকে শুধুমাত্র একটা রেজিম পরিবর্তনের ঘটনা আকারে আমরা দেখব। কিন্তু ঘটনাটা রেজিম পরিবর্তনের ঘটনা না, এটি হচ্ছে প্রবলেম। যেমন ধরেন এইখানে আমাদের ব্যারিস্টার শামীম পাটোয়ারী সাহেব, উনি যেমন দাবি করছেন যে এইখানে এর মধ্যে কে কে আছে। দেখেন, জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক দল, আপনারা দেখেছেন যে ওই ভারতের পররাষ্ট্র সচিব এসে তাদেরকে প্রেশারাইজ করে ইলেকশনে নিয়ে যাচ্ছে। মানে পুরো 16 বছরের যদি রেজিম আপনারা চিন্তা করেন, সেই রেজিমের দিকে জাতীয় পার্টি যে আওয়ামী লীগের দোসর ছিল, এবং এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে জাতীয় পার্টির যে সমস্ত সমর্থন এবং রসদ জুগিয়েছে, এইটাকে আমরা কেউই অস্বীকার করতে পারবো না। তাহলে মোহাম্মদ হিজবুল্লাহ এটা বলুন যে আগামী দিনের যে নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং রাজনৈতিক ঐক্যের কথা যে আমরা ভাবছি, সেটিও একটা অপরিহার্য বিষয়, প্রয়োজন লাগবেই। সেই প্রক্রিয়ায় কি জাতীয় পার্টি থাকবে? এই প্রক্রিয়াটি জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, এই প্রশ্নটি অবশ্যই একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্যে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যেমন এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ থাকবে কিনা, এই প্রশ্নটাও তো কেউ করতে পারেন যে আওয়ামী লীগের সেই আলোচনা তো আওয়ামী লীগ থাকবে না, সেটা তো স্পষ্ট। তখন সেই যদি আওয়ামী লীগ না থাকে,
ফলে এই প্রশ্নটাও এই ঐক্যের প্রশ্নটাও আমাদেরকে ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্যে যেতে হবে, যে আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ হিসেবে গড়ে তুললো, আওয়ামী লীগ হিসেবে গড়ে ওঠার পেছনে যাদের অন্যতম অবদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের বিষয়ে কি ব্যাপারে হবে, কি বিষয় হবে, তাদের বিষয় কি অবশ্য এজন্যই আমরা বলছি যে এই বিষয়গুলো রিকনসিলিয়েশনের পরেই আপনি ইলেকশন মানে সংস্কারের প্রশ্ন, নির্বাচনের প্রশ্ন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যে ঐক্য, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে অন্তর্ভুক্তিকরণ অথবা কোন রাজনৈতিক দলগুলো থাকবে কি থাকবে না, এই আলোচনার প্রেক্ষাপট আমাদের দেশের বাস্তবতায় কি পরিস্থিতি সৃষ্টি করতে পারে? প্রথম আপনাকে বিবেচনা করতে হবে, আপনি ফ্যাসিজম থেকে গণতন্ত্রের উত্তরণের চেষ্টা করছেন, প্রক্রিয়াটা কি? একটা হতে পারে কোয়ারশন করে করবেন, আর একটা হলে ডেমোক্রেটিক্যালি করবেন। আপনি যদি গণতন্ত্র নির্মাণ করতে চান, আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে। আর গণতান্ত্রিক পদ্ধতিতে যদি যেতে চান, তার মানে হচ্ছে যে আপনি অবশ্যম্ভাবভাবে একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা চালু করবেন। এইখানে মূল বিষয়টা যেটা বিশেষ করে ছাত্রদের মধ্যে থেকে আসছে, যুবকদের মধ্যে থেকে আসছে, সেন্টিমেন্ট, ইমোশন তাদের বেশি আছে, কারণ তাদের চোখের সামনে সাথীরা জীবন দিয়েছেন, একসাথে লড়াই করেছেন। এই ইমোশনটা আপনি অস্বীকার করতে পারবেন না। জার্মানিতে কিংবা ইতালিতে তো দুটো পার্টি ব্যান করে দেওয়া হয়েছে, হিটলারের পার্টি, মুসলিম পার্টি ব্যান করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেই জায়গাতে আপনি এই নাজিজমের পক্ষে কোনো কথাই বলতে পারবেন না। যদি ওই রকম করে বিক্ষোভটা আসে, চাঙ্গা হয় এবং মানুষের মধ্যে থাকে, তাহলে তাই করবেন। এইটাও ইনক্লুসিভ, বা এইটা যে অন্য সব কিছু এক্সক্লুড করে করছে তা কিন্তু না। তাহলে ইনক্লুসিভ বিষয়টা আপনাকে ডিফাইন করতে হবে। ইনক্লুসিভ মানে কীভাবে ইনক্লুড করতে চান, এই জিনিসটা আমাদের সরকার কিছুই করেননি, ফলে এটা ওপেন আছে। একদম শুরুর দিকে দেখেন সাখাওয়াত ভাই বললেন কি না, তাদেরকে তো ব্যান করা হয়নি, তাদের মিছিল মিটিং করবার সুবিধা, সব রকম অধিকার আছে। সেটা হচ্ছে 15 আগস্টের সামনে রেখে। মানে বিবেচনাটা কি, যদি 15 আগস্টে আপনি আওয়ামী লীগকে মিছিল করতে দিতেন, তাহলে সমস্ত মানুষের মধ্যে বড় হতো ওরা পরাজিত হয়েছে কোথায়, ওরা তো আছে, আপনি কি অ্যালাউ করতে পারেন তখন? আমি আমার কথা বলছি, আরেকজন আরেকরকম বলতেই পারেন। আমি মনে করি এই যে দেওয়া হয়নি সেটা খুবই সঠিক সিদ্ধান্ত হয়েছে, কারণ দিতেন যদি, তাহলে যে পরিস্থিতিটা তৈরি হতো সেটাকে আপনি নিয়ে যেতে পারতেন না আপনি। এখন আওয়ামী লীগকে যেরকম করে বিবেচনা করবেন, সেরকম করেই কি জাতীয় পার্টিকেও বিবেচনা করবেন? করতেও পারেন। আপনি অপরাধের ডিগ্রিটা আগে বোঝেন। এইটার জন্য সবচেয়ে ভালো ছিল আপনি যদি একটা লিগ্যাল প্রসিজিওরের মধ্যে যেতেন। এবং জাতীয় পার্টির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা বলছে যে অনেক ক্ষেত্রে তাদেরকে জিম্মি করা হয়েছে, সেটা এই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এই যে জাতীয় পার্টির যে মন্তব্য বা কতটা বিবেচনায় আনা হবে বা আনা যাবে, ওনারা কি বললেন সেটা তো আমার বিবেচনা নয়। কারণ হচ্ছে একটা খুনিও তার খুনের পক্ষে যুক্তি দেয়, ওই যুক্তির কথা হচ্ছে না। তারা খুনি কি না ওটা আমি বলছি না, কিন্তু তাদের কথা অনুযায়ী যুক্তি নিতে হবে সেরকম নয়। এরকম তো হয়েছে যে জিএম কাদের গেছেন, ওখানে তাদের ফরেন মিনিস্ট্রি, ফরেন সেক্রেটারি লোকজনের সাথে কথা বলে ফিরে এসে বলেছেন তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, সমঝোতা হয়েছে, কিন্তু আপনাদেরকে বলা যাবে না। আপনি চিন্তা করতে পারেন এটার মানে কি দাঁড়ায়। এটাও একটা বিরাট অপরাধ হিসেবে বিবেচনা হতে পারে। আমি বলছি যে সমস্ত বিষয়গুলোকে লিগালি, ইথিক্যালি বিবেচনা করে একটা হলো পলিটিক্যাল ক্যাম্পেইন এবং একটা লিগ্যাল প্রসিজিওরের মধ্যে যাবেন। যাবার পরে আপনি ডিসাইড করে এইটা বলবেন। আপনি টেম্পোরারিলি নিশ্চিতভাবেই কিছু কিছু রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি দিতে পারেন কীরকম, আপনি অ্যারেস্ট করছেন না, তাদের মামলা তো প্রমাণিত নেই, তার মানে কি আপনি তাদেরকে মামলা দেওয়ার আগে কি প্রমাণ করে অ্যারেস্ট করতে হবে? তাহলে তো বিচারেরই কোনো দরকার ছিল না। সবসময় এরকম প্রিএম্পশন কিছু কিছু কাজ করা যেতেই পারে, গভর্নমেন্টের হাতে সেই ক্ষমতা থাকে। সেরকম করে টেম্পোরারি অন্য কিছু দিয়ে তাদেরকে রেস্ট্রিকশন আপনি একটা দিতে পারতেন। তারপরে যদি বিচার হতো, হওয়ার পরে আসতো যে না তার কোনো দোষ করে তার মাপও পেতে পারতো। ইনক্লুসিভ একটা রাজনীতির অ্যাটিচিউডই হচ্ছে আমি কাউকে গায়ের জোরে বাদ দিচ্ছি না, বল প্রয়োগ করে বাদ দিচ্ছি না, কিন্তু আমি নীতির চর্চা করছি, সেই পলিসিগুলো স্পেল আউট করছি। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যদি বাদ হয় তাহলে তারা বাদ হয়ে যাবে, এটাই নিয়ম। মাহমুদুর রহমান মান্না ভাই, অসংখ্য ধন্যবাদ। শরীফুল হাসান ভাই, আসতে চাই যেটি আমাদের বেশটা স্বামীদার পাটের ভাই শুরুর দিকে আলোচনায় বলছিলেন যে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সরকারের পক্ষ থেকে বক্তব্য, শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম থেকে বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, সব কিছু মিলে এটাকে যদি উপসংহারে আসতে চান, তাহলে স্বামীদার পাটের ভাই বলছেন তিনি স্পষ্ট হতে পারছেন না। না, আমি মনে করি যে আলোচনাটা যদি আমি দুটো শব্দ আনি, আমি এবং আমরা আলোচনায় যাই। দেখেন, আমেরিকা নামক একটা দেশ, সেখানে অনেক রাজনৈতিক দল, বড় দুটো রাজনৈতিক দল আছে, কিন্তু আমেরিকা তার একজন নাগরিকের জীবন বাঁচানোর জন্য আরেকটা দেশ ধ্বংস করে দিতে পারে। এই যে তার নাগরিক, দেখেন বাংলাদেশের 17 কোটি মানুষ,
প্রধানমন্ত্রী যেই থাকুক, সে যদি খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, ডক্টর ইউনূস হোক, তিনি যখন ক্ষমতায়, তিনি তো 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আপনি কাকে রাখবেন? ধরেন আমি মনে করি যে একটা দেশ সভ্যতার পথে হাঁটছে কিনা সেটা ঠিক করে দুটো জিনিস, একদম বেসিক দুটো জিনিস। প্রথম হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যেটা গত 15 বছরে আপনি পারেন নাই কথা বলতে, কঠিন ছিল। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরে একজন প্রশ্ন করলেন, মান্না ভাই প্রতিবাদ করেছে, বাকিরা অনেকে করেননি কেন? করার সুযোগ বন্ধ, ক্রসফায়ার, মামলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপাচার্য পদ, পদবিতে। আমি মনে করি একটা রাষ্ট্রের বেসিক চর্চা হচ্ছে সভ্যতার পথে হাঁটবে কিনা মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। ফায়েজ ভাই বলতে পারে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, শামীম ভাই বলতে পারে আওয়ামী লীগ ইলেকশন করবে। এই যে দুজন মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তাহলে সিদ্ধান্ত নেবে কে? সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার আইন অধিকার, যেখানে বাংলাদেশের এখনকার যে সংবিধান আছে বাতিল না, তাতে প্রত্যেকের রাজনৈতিক দল করার অধিকার আছে। এখন আপনি যদি কাউকে বাদ দিতে চান, একটা হচ্ছে আইনি কাঠামো, আদালত প্রমাণ করুন, আর একটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে জনগণ। আপনি জনগণের কাছে নিয়ে যান, জনগণ ঠিক করবে তার আগামী নির্বাচনে বিএনপিকে কি চায়, নাকি আওয়ামী লীগকে চায়, নাকি জাতীয় পার্টিকে চায়, নাকি নাগরিককে চায়। জনগণের উপর আপনাকে আস্থাটা রাখতে হবে। আপনি এমন কাঠামো করবেন যেখানে জনগণের আস্থাটা ঠিক সেটি থাকে। তো আমাদের এখানে কিন্তু এখন গণতান্ত্রিক কি চায়? ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো তো মুখে বলছে জনগণের উপর আস্থার প্রসঙ্গ আপনি কিন্তু বলছেন, আমি কিন্তু আপনাকে আসলে বলি, দেখেন, জনগণ যদি ঠিক জনগণকে করে- রাজনৈতিক দলগুলো কি হিসাবে না, দেখে আমাদের ধরুন দেশে? কথা বলছি, হাবিব ভাইয়ের বিরুদ্ধে 100টা মামলা থাকতে পারে, তার সংসদে আসলে লোক যদি মনে করে যে এই লোক আমার এমপি হবে, তাকে আপনাকে সম্মান করতে হবে। ট্রাম্প হয়েছে না, কিন্তু বেসিকটা কি দেখেন, আপনার যে কোনো রাজনৈতিক দল করার অধিকার আছে, কিন্তু আপনার দুর্নীতি করার অধিকার নেই, আপনার লুটপাট করার অধিকার নেই, আপনার ক্রস ফায়ার দেওয়ার অধিকার নেই, আপনার মত প্রকাশের অধীনতা ক্ষুণ্ণ করার সময় নেই, আপনার লাখ লাখ কোটি টাকা পাচারের অধিকার নেই। এইটা হচ্ছে দেশপ্রেমের প্রশ্ন। আমি এমন আইন চাই, আমি এমন কাঠামো চাই যেখানে ভিন্ন দল করে বলে তাকে বিসিএস থেকে বাদ দিবে না, আপনি যেখান থেকে টাকা তার পাচার করে ফেলবেন না, আপনি ভিন্ন দল বলে কখনো গ্রেনেড হামলা দিয়ে, কখনো ক্রস ফায়ার দিয়ে তাকে মারবেন না, কখনো আপনি নানান দল র্যাবের মতো সংগঠন মানে তাকে হত্যা করবেন না। এগুলো হচ্ছে বেসিক। আমি মনে করি নির্বাচনের আগে বা যে কোনো জায়গার আগে আমাদের কতগুলো কমন জিনিস ঠিক করতে হবে, যে নাগরিকরা কি চেয়েছিল। মুক্তিযুদ্ধ যদি আপনি দেখেন, কেন সে জীবন দিতে গেছিল, সে এমন একটা দেশ চেয়েছিল যেই দেশে বৈষম্য থাকবে না, সবার জন্য সুন্দর দেশ। আমি মনে করি আমাদের সব রাজনৈতিক দলের এইরকম কিছু জায়গা ঠিক করা, যে আপনি ক্ষমতায় যেই যান আপনি এই কাজ করতে পারবেন না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, শেষ করে রোহিঙ্গার কথা আমি যদি বলি, আমাদের রাজনৈতিক দলগুলোকে বলতে হবে যে আমরা রোহিঙ্গাদের এই হলে আমরা আসতে দিব কি দিব না। আমাদের কি আছে রোহিঙ্গা বিষয়ে কোনো জাতীয় ঐক্যমত? এই যে আমাদের কক্সবাজার জেলায় 15 লাখ লোক আছে, আমরা কি এই যে এত কিছুর পর জানি, এই যে এখনো আপনি শেখ হাসিনার সময় ঢুকেছে, এখনো 60-70 হাজার ঢুকেছে, আপনি জান ওখানকার প্রশাসন জানেন আমাদের স্ট্যান্ড কি। আমি মনে করি আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা দেখাই, যে এই দলকে পছন্দ করি তার সব ভালো, যে অমুককে ঘৃণা তার খারাপ। এই অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা কোনো দেশকে গঠন করতে পারে না। আপনি যাকে সবচেয়ে ফেরেস্তা বলছেন, ভালো বলছেন, তারও দোষ থাকতে পারে। দোষটাকে বলেন, খারাপটাকে খারাপ বলেন, ভালো বলেন, এবং একটা দেশ এবং আপনি বলছেন যে দিন শেষে বিচার করবে জনগণ। আমি কোনো ব্যক্তিতন্ত্রে বিশ্বাস করি না। না, বিচার করবে তো জনগণ। না, আমি জনগণ রায় দিবে করবেন। আপনি প্রাতিষ্ঠানিক কাঠামো, আপনার আইন আদালত বিচার এমন থাকবে, এমন হয়েছে গত 15 বছরে বা এখনো, যে মামলার রায় জেলে জানে যে কোন বিচারক কি রায় দিবে। আপনি তার মানে আপনি কোর্টের উপরে আপনার আস্থা নাই, আপনার পুলিশের প্রতি আপনার আস্থা নেই, আপনার তদন্তের প্রতি আস্থা নেই। আপনাকে যখন যদি আমি উদাহরণ দিয়ে বলি, এই রাষ্ট্র যদি মনে করে যে কালকে যে আমরা এখানে মিলে ষড়যন্ত্র করছি ডক্টর ইউনূসকে সরানোর, এই রাষ্ট্রের পুলিশ সেটাই প্রমাণ করতে পারে রাষ্ট্র চাইলে। মানে এই যে পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটা কোনো ব্যবস্থা হতে পারে না। আমি মনে করি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলে, যেখানে মানুষ আদালতে প্রশাসনে গেলে এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ঠিক করার জন্য সেই সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত থাকতে হবে। আমরা কি কি চাই, কি কি চাই না, যে ক্ষমতা যাক তাকে গিয়ে সেটা মানতে হবে। এইটা হচ্ছে বেসিক কাঠামো, আমাদের সেটা নাই। আবারও বলি, জনগণকে আপনাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে, সে ঠিক করবে সে কাকে চায় কাকে চায় না। আপনি কিংস পার্টি করবেন না কোন পার্টি করবেন না কি করবেন, দিন শেষে জনগণ ঠিক করবে যে আমি কাকে ভোট দিব। আপনি নিষিদ্ধ করার কেউ না সংবিধান অনুযায়ী। জি, শরীফুল হাসান ভাই অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব আসতে চাই যে আসলে এটি শরীফ ভাই বলছেন, তার সূত্র ধরে আপনার কাছে প্রশ্নটি রাখি যে আসলে দিন শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই ঠিক করবে যে তার নেতা কে হবে, কাকে তিনি নির্বাচিত করবেন। এখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতা ছিলেন, তারা ক্ষমতার বাইরে থাকার সময় যে ধরনের অঙ্গীকার করেছেন, যে ধরনের প্রতিশ্রুতি করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে সেগুলোর অনেকটাই ভুলে গিয়েছেন। 31 দফা নিয়ে বিএনপি কাজ করছে। প্রশ্নটি হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা যে অনুসরণ করবে, এটি জনগণ কিভাবে বুঝবে? খুব ভালো কথা। কে করবে তার নিশ্চয়তা আছে নাকি? বিএনপি তো বলছে যে আমরা নির্বাচিত হলে 31 দফা আমরা বাস্তবায়ন করব।
বিএনপি না, সেই সব বিরোধী দলগুলি সব মিলে 30-35টি দল না হয় সব মিলে এটা করা। এখানে পরিষ্কার একটা কথা আছে যে এক ব্যক্তি দুইবারের বেশি পরপর প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ক্ষমতা কমাতে হবে প্রধানমন্ত্রী। তারপরে নিরপেক্ষ সরকার নির্বাচন হতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা সবার সাথে। তারপরে আপনার এখানে দুর্নীতি করতে পারবেন না কেউ, টাকা পাচার করতে পারবেন না কেউ, এই সমস্ত কিছু লেখা আছে। এখন আপনি যদি ক্ষমতা বিএনপি ক্ষমতায় গেল, গিয়ে যদি 2বার গেল, 3বার গিয়ে যদি প্রধানমন্ত্রী হতে ধরা পড়বেন না আপনি। আপনি গিয়ে যদি আপনি দুর্নীতি করেন, আপনি যদি গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান উঠাই দেন, যেটা আওয়ামী লীগ করলো, যদি বিধান বাতিল হয় না, আমি বারবার বলতাম, আপনি বহুবার বলেছেন, বহুবার বলেছি, এখন তো প্রমাণ তাই হলো। আমি যেটা বলছি সেটাই তো হলো। এখন আপনি বলেন, একটা বেসিক একটা জিনিস এখানে আছে। এখন আমরা কোন দিকে যাব? এখন একটা শ্রেণী মনে করছে এই দেশটা কোরআন সুন্নাহর ভিত্তিতে চলা উচিত, এবং তার জন্য বিশাল আয়োজন চলছে। যেমন আজহারী সাহেব যশোরে বিরাট প্রোগ্রাম করলেন, কি বললেন? তারা এখন কে বলবে কোরআন আল্লাহর আইন চান কিনা, কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চলে কিনা, কেউ কি বলবে না? সে বিএনপি করলে ওখানে গিয়ে না বলবে না। আমি প্রত্যেকটা জনসভায় যাই, আমি যার সাথে যাই, প্রথমে কালকেও ছিলাম। এটা করে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং বলা হচ্ছে দাড়ি টুপি যেখানে আমরা আছি সেখানে, কি টুপি? দাড়ি টুপি যেখানে আমরা আছি সেখানে। তারপরে বলা হচ্ছে একটা স্লোগান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এখন চলো চলো সংসদে চলো। মানে এটা শুনে আপনাদের ভয়টা কোথায়? আমার ভয় নাই, আমার ভয় নাই, কিন্তু এটা হলো একটা দ্বিচারিতা। আমি একটা ইসলামিক জালসায় জি আমি যদি এইটা বলি, তাহলে দ্বিচারিতা হলো না। আমার দলের প্রোগ্রামে আমি যা ইচ্ছা তাই বলতে পারি, এ সব মানুষ যায়। আরেকটা কথা, দল করার ক্ষেত্রে আপনি যেটা বললেন কথা মোটেই ঠিক না। দল করলে তো আমরা খুশি, দল করে নতুন একটা দল হবে, তারা সামনের দিকে এগিয়ে যাবে। এক দলই সারা জীবন ক্ষমতা থাকবে, তার কোনো মানে আছে নাকি? আমি তো ওয়েলকাম করি, যারা দল করবে আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। হ্যাঁ, তবে একটা কথা আছে যে ক্ষমতায় থেকে, ক্ষমতার সাথে যারা সম্পৃক্ত আছে, ক্ষমতা থেকে যদি ওই দলের অংশগ্রহণ করে, সেখানে বিরাট আপত্তি আছে। তার কারণ হলো এই সরকারটা আমাদের সবার সরকার। যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন এই সরকারের সফলতার মধ্যেই গণতন্ত্র নিহিত আছে। এই সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে। অর্থাৎ সেই সরকারের কাঠামোর মধ্যে থেকে যদি কেউ নতুন দল করে, তাহলে সেখানে আপত্তি আছে। যদি সে পদত্যাগ করে চলে আসে, তাহলে কোনো আপত্তি নেই। এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমাদের একটা বক্তব্য থাকতে পারে। আরেকটা কথা, যে ভোট চাওয়া তো অন্যায় না। আমাদের ভোট চাইতেই পারি, আমাদের ভোট 15 বছর দিতে পারি না, আমি ভোট চাবো না। আর ভোট চাইলে যদি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যায়, ভোট চাইলে যদি আমি এখন গণতন্ত্র শত্রু হয়ে যায়, ভোট চাইলে যদি আমি দেশকে ভালো না চাই, এটা বলা একটা অধিকার উপরে সংস্কারের প্রাথমিক যে কর্মকাণ্ড সেটি বাস্তবায়নের জন্য ব্যাপারটাই বলি। আজকে 5 মাস হলো না? জি, 5 তারিখে আমরা জানলাম 650-এর মতো বা কাছাকাছি প্লাস মাইনাস আওয়ামী লীগের এমপি মন্ত্রী দুর্বৃত্তরা ক্যান্টনমেন্টে আছে। এখন আপনি খুঁজে পাবেন কয়জন? গেল কোথায় তারা? পেরেছেন? এখন জাতিদের প্রশ্ন করে তোমরা ক্ষমতায়, এটা গেল কোথায়? জাতিদের প্রশ্ন করে এই যে বিজিবি আছে, আমার সারা দেশে আমার লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা অর্থাৎ বেতন দেয়, এটা গেল কী হবে? এর উত্তর কে দেবে? এটা কি ব্যর্থতা না? এখন এই সরকার 100% এই জায়গায় ব্যর্থ। এখন আমরা যদি বলি এই ব্যর্থ সরকার মানি না মানুষ, তা তো বলতে আমরা বলতেছি যে সামগ্রিকভাবে যেহেতু সরকার আমাদের সবার, জি সরকার পারে নাই, এই দায় শুধু সরকারের উপর আমাদের চায় না। না পারার কারণ কি? ওই যে কথাটা বললাম, এগুলো বের করে দিলে কারা? এটা কারা? আজকে ভারত কি বলছে? ভারত তো বলছে যে আমরা তো তোমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসি নাই, তোমাদের সামরিক বাহিনী প্রোটোকল দিয়ে তারা করে নিয়ে দিয়ে গেছে আমাদের কাছে, আমাদের দোষটা কি? তাহলে এই যে দিয়ে আসলো একটা খুনি, একটা ফ্যাসিস্ট, গণহত্যাকারী একটা মানুষ, তাকে আপনি প্রোটোকল দিয়ে আসলেন, এর দায় কে নেবে? কে নেবে দায়? কে বলবে এর বিরুদ্ধে কথা বলার সাহস আছে, সুযোগ আছে আমাদের? এই যে সবগুলো চলে গেল দেশের বাইরে, পাঠিয়ে দিয়েছে তারা। কারা? তারা সরকার চাকরি করে, প্রশাসনের চাকরি করে, পুলিশ প্রশাসনের চাকরি করে, তারা দিয়ে আসছে। এই সমস্ত সংকটগুলি নিয়ে অত্যন্ত গভীর একটা সংকটের দিকে আমরা আসি। আজকে আপনি যে কোনো একটা
এই যে যে সিদ্ধান্তটা এই সরকারের পক্ষ থেকে, যেদিন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল, ওদিন যেন বললেন যে 20 বছর কিছুই করতে পারেন নাই, ছাত্র আন্দোলন করেছেন, এইটা নিয়ে আপনারা বাহাদুরি করতেছেন, তারেক রহমান দেশে আসবে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে ছাত্রদল, দোকান থেকে চাচ্ছে চাঁদা, আমি বলতে পিটিয়ে যান বলেই কিন্তু ক্ষান্ত হয়নি। বললো মানে প্রধানমন্ত্রী আপনাকে এখন আমরা সম্মান করি, শ্রদ্ধা করেন, আপনি দেশে আসেন, দল গঠন করেন, লোক দিয়ে দল গঠন করেন, বলছে না? বলার সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করছি, এই কথা বলার অধিকার নাই আপনার, আপনি পদত্যাগ করতে হবে, ক্ষমা চাইতে হবে। আমরা 20 বছর রক্ত দিচ্ছি, রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, হাজার হাজার মানুষ আমাদের পঙ্গু হয়ে আমরা হাসপাতালে আমরা কাতরাচ্ছি। এই বৈষম্যবিরোধী আন্দোলনেও হাজার খানেকের মতো লোক তো বিএনপি, ছাত্রদল, যুবদল, শেষে সাধারণ মানুষ মারা গেছে, আমাদের 5-7 হাজার লোক অ্যারেস্ট হয়েছিল। এই যে কথা বলার সঙ্গে আসিফ নজরুল আমার অত্যন্ত প্রিয় মানুষ বা আমাকে অত্যন্ত সম্মান করে, সে বলে বসলো যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগকে রাজনীতি করে দেওয়া উচিত, তাদের ভোট করে দেওয়া উচিত। আমি প্রকাশ্যে টেলিভিশন বললাম, আসিফ নজরুল 1 মাস হলো না, রক্তের দাগ শুকায় নাই, এত দরদ, আমাদের তো 15 বছর ভোট দিতে না, তখন কোথায় ছিলেন? একদল নির্বাচন করলো, তখন কোথায় ছিলেন? এই কথা দ্বিতীয়বার শুনতে চাই না। তারপর বলেন পরে 10 বছর নির্বাচন করতে পারেন, এই কথা কিন্তু ওই কথাই বলি, যারা আমাদের ভোট দিতে যায়নি, মানুষকে ভোট কেন্দ্রে যেতে যায়নি, তারা কেন নির্বাচন করবে? তারাও নির্বাচন করতে পারে, তাদের সহযোগীরা নির্বাচন করতে পারে, এটা পরিষ্কার। জি হাবিব, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই ফয়জ আহমেদ আপনার কাছে, যেটি অনেকগুলো প্রশ্ন আমি লিখে রেখেছি এবং এখন হাবিবের আলোচনা শুনতে শুনতে মনে হলো যে সেটি হচ্ছে 5ই আগস্টের পরে যারা দেশে ছিলেন, বিভিন্নভাবে আত্মগোপনে ছিলেন, তারা হাবিব ভাইয়ের যে ভাষ্য এবং আমরা গণমাধ্যমে চিত্রগুলো দেখছি যে আর অনেকেই দেশে নাই, কোথায় আছেন সেই প্রশ্ন জানতে চান। এখন তো যদি দেখভালের প্রশ্ন বলুন, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে বলুন, সেটি তো সরকারের অন্যতম দায়িত্ব। সরকার কতটা সফল হয়েছে বা কী অবস্থা আছে সেটি একটি প্রশ্ন। পাশাপাশি বিগত সরকারের বিচারের প্রশ্নে সরকার এখনো মনে হচ্ছে, বর্তমান সরকার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে আসলে দায় চাপিয়ে দিচ্ছে। এই দুটো দিয়ে শুরু হোক আলোচনা। ওকে, প্রথম কথা হচ্ছে এখানে ভারতের বন্দনা বা ভারতের বিষয়টা যেখানে ছিল সেখানে একটা বিষয় একটু বলা প্রয়োজন। মান্না ভাই যেটা উল্লেখ করেছিলেন, মান্না ভাই খুব মানে সফট করে বলেছেন আর কি, যে জাতীয় পার্টির চেয়ারম্যান ভারত থেকে ফিরে, গত নির্বাচনের আগে ভারত থেকে ফিরে বলেছেন যে ওখানে আলোচনা হয়েছে, সব কিছু হয়ে গেছে, বলা যাবে না। এই বলা যাবে না মানের মধ্যে দিয়ে মনে হয় যে আমি বলছি না আর কি, এটা আপনার অধিকার আছে, আপনি না বলতে পারেন। কিন্তু আমার যতদূর মনে পড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন অনুমতি নেই, কথাটা ছিল অনুমতি নেই। তাহলে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ ব্যক্তি তিনি পার্শ্ববর্তী দেশে গিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করে এসে যখন বলেন যে কি আলাপ হয়েছে সেটা বলার অনুমতি নেই, দ্যাট মিনস উনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছেন, সেটা একটা পরিষ্কার হয়। জি, আজকে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে বিষয় নিয়ে আপনারা কথা বলছেন। আমার এই বিষয়টা আসলেই আমার আসলে মানে যখন শামীম হায়দার পাটোয়ারিকে আমি দেখি আমার খুব মায়া লাগে ওনার জন্য। ওনাকে আমি জানি না উনি খুব স্বাচ্ছন্দ্য ফিল করেন কিনা জাতীয় পার্টিকে এখানে প্রতিনিধিত্ব করতে হয় বলে। আমি ব্যক্তিগতভাবে আমি যখন সাংবাদিকতা করেছি, আমি সংসদ জাতীয় পার্টির নেতা, কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য, আমি সংসদ কভার করেছি। আমাকে যদি বলা হতো যে আপনি ভোট দেন এই সংসদে, আপনাদের গত সংসদগুলিতে তো অর্থভাবে পার্লামেন্টারিয়ান ছিলেন না, যদি বলা হতো ভোট দেন এই সংসদে 1 নম্বর পার্লামেন্টারিয়ানকে, আমি তো ওনাকে ভোট দিতাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওনাকে ওই পার্টিটাকে প্রতিনিধিত্ব করতে হচ্ছে যেই পার্টির বিষয়ে অনুমতি অন্য জায়গা থেকে নিতে হয় না। এখন আপনি যাকে ভোট দিতেন, সেই শামীম হায়দার পাটোয়ারি ভাইকে, তাকে ভোট দেওয়ার সূত্র ধরে জাতীয় পার্টি কি রক্ষা পাবে? না, এটা তো পাটোয়ারি ভাইয়ের বিষয়, উনি কি সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টির বিষয়ে। তো পাটোয়ারি ভাই মানে ওনার রাজনৈতিক ভুল প্ল্যাটফর্ম উনি আছেন কিনা এই সিদ্ধান্ত ওনার। আমি বলছি আমার ব্যক্তিগতভাবে ওনাকে দেখলেই মায়াটা লাগে যে ওনার মতো একজন পলিটিশিয়ান, এরকম একজন পার্লামেন্টারিয়ান, তার মানে জাতীয় পার্টি উতরে যাচ্ছে, আমাদের রাজনীতিতে জরুরি। কিন্তু ওনার দল যে সরাসরি দেখেন, পাটোয়ারি ভাই কথা বলার সময় একটা বলেছেন যে আমেরিকার এক্সাম্পল দিয়েছেন, ওনাদেরকে প্রতিনিয়ত চিন্তা করতে হয় আগামীকালকে আমি অপোজিশনে যেতে পারি। বাংলাদেশের জাতীয় পার্টি এমন একটা দল যাকে প্রতিনিয়ত চিন্তার মধ্যে থাকতে আমি সবসময় ক্ষমতার সঙ্গে আছি। জাতীয় পার্টি কখনো অপোজিশনে ছিল না, অলওয়েজ উইথ রুলিং পার্টি, জাতীয় পার্টি। তো এই চিন্তাটা জাতীয় পার্টিতেও আমার মনে হয় সম্প্রসার করার প্রয়োজন আছে। তো সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ভাই যেটা বলছেন যে 5 তারিখের পর 600-র মতো লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তারা কোথায় গেল? কোথাও কেউ নেই এখন। তারা এই সরকারের যদি প্রশ্ন চান, আমার কাছে যদি উত্তর চান, আপনি তো সরকারের একজন ভাই। হ্যাঁ, আমার কাছে উত্তর চান। এই সরকার দায়িত্ব নিয়েছে 8 তারিখ, 3 দিন
বাংলাদেশে কোনো সরকার ছিল না। 3 দিন বাংলাদেশের রক্ষার সবচেয়ে বড় দায়িত্বে এখানকার, যদি আমি বলি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি, বা এখানকার যে সমস্ত ক্রিয়াশীল পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা ছিলেন তারা। এটা আমাদের জাতিগতভাবে ব্যর্থতা বলতে হবে, শুধু যদি সরকারের ব্যর্থতা না, সবার। যেটা বলছেন যদি ব্যর্থতা হয়, এই ব্যর্থতা সবার। যেটা ব্যর্থতা হয় কেন কেন পালিয়ে গেল? এখন দেখুন, এর পরবর্তীতেও যদি আপনি বলেন, তাহলে কোন পুলিশ বাহিনীকে নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল, যে পুলিশকে রাস্তায় নেমাতে আমাদের কয়েক সপ্তাহ সময় লেগেছে? ধরুন ফয়েজ ভাই পালিয়ে গেল, সেক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নাই ওই 3 দিনের? আমি বলছি ওই 3 দিনের প্রসঙ্গ ধরে অথবা ব্যর্থতার জায়গাটা যদি আমরা একটু দূরে সরিয়ে রেখে আলোচনা করি, কারা পালাতে সহযোগিতা করলো, এরকম একজনকেও কি গ্রেফতার করতে পেরেছে বা খুঁজে বের করতে পেরেছে সরকার? সেগুলি নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হতে পারে, সেগুলি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সরকার ইজ ওপেন, সরকার শুনবে, সরকারের যদি কিছু করণীয় থাকে অবশ্যই করবে। এই বিষয়গুলি ধরুন, আপনি এখানে কিন্তু কথা বলার সময় হাবিব ভাই একটা বিষয় বলছিলেন, আমরা অনেক কিছু বলতে পারি না, অনেক প্রশ্ন তুলতে পারি না, কাকে জিজ্ঞেস করবো, এরকম কিছু বিষয় আসে। 3 দিনের বাংলাদেশের বাস্তবতা ডিফারেন্ট ছিল, সেখানে অনেক কিছুই সেটা নিয়ে পরিষ্কার না এখনো, সেগুলি আমরা বিশ্বাস করি ধীরে ধীরে পরিষ্কার হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল হচ্ছে যে বিগত সরকারের যে বিচারের প্রশ্নে আপনারা কেন রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিচ্ছেন? কেন রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিচ্ছি? সরকার কি এই প্রশ্নে কোনো চাপে আছে? এই বিষয়টা, এই তথ্যটা আপনার কাছে কিভাবে আসলো এটা আমার জানা নেই। আমি বলছি আমার প্রশ্নটা হচ্ছে ফয়েজ ভাই, যে আওয়ামী লীগের প্রশ্নে সরকার কোনো চাপে আছে কিনা? এই সরকারের কোনো চাপ নেই, এবং এই সরকার চাপে থাকতে পছন্দও করে, সেটা কোনো অসুবিধা নেই। এই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে একটি হচ্ছে বিচার। যারা জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা। তারপরে হচ্ছে সংস্কার, যতটুকু সংস্কার প্রয়োজন, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে যতটুকু সংস্কার করা সম্ভব হয় তার ভিত্তিতে একটি নির্বাচনের ব্যবস্থা করা। আপনি দেখুন বিচার, এখন বিচার তো গায়ের জোরে হবে না। আপনি ট্রাইব্যুনালে ইতিমধ্যে প্রচুর কমপ্লেইন জমা পড়েছে, সেগুলি তদন্ত সংস্থা তদন্ত করছে, আসছে প্রতিনিয়ত। আপনি দেখছেন গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, বা শামীম হায়দার পাটোয়ারি ভাই আছেন, উনি এই বিচারের প্রক্রিয়াটা খুব ভালো জানেন। বিচার আমি এখানে বলে দিলাম আর হয়ে গেল না, বিচার এটা ফয়েজ ভাই, আপনি খুব যথার্থ বলেছেন, বিচার তো গায়ের জোরে হবে না, কিন্তু বিচার তো হাতের জোরে হয়। অর্থাৎ প্রক্রিয়াটিকে আপনি খুব স্লো করে রাখবেন না, খুব দ্রুত গতিতে পরিচালনা করবেন, সেটি তো সরকারের উপরে নির্ভর করে। আমি যদি বলি যে আমি স্লো দেখছি না, আপনি মনে করবেন সরকারকে আমি ডিফেন্ড করার চেষ্টা করছি, সেটা আমি করছি না। ইতিমধ্যে ট্রাইব্যুনালের আইন সেটা কিন্তু অ্যামেন্ড করা হয়েছে, সেই বিষয়ে কিভাবে বিচারটা আপনার একদম ত্রুটিহীনভাবে করা যায় সে বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন এই ট্রাইব্যুনালে অতীতে যে বিচারগুলি হয়েছে সেগুলি প্রশ্নবিদ্ধ বিচার, সেগুলিকে জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে। এরকম একটি বিচার কিন্তু এই সরকার উপহার দিতে চায় না। এই জন্য আপনার বিচারের ট্রায়াল প্রসেসকে রেকর্ড করার বিধান আমাদের দেশের আইনে আনা হয়েছে। এটাকে আপনি বিচারিক প্রক্রিয়াটাকে যেন স্বচ্ছ হয়, সেজন্য একটা বড় উদ্যোগ হিসেবে দেখতে হবে। এই বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রক্রিয়া অনুযায়ী এগোবে, সঙ্গে সমান্তরালভাবে আরও যে সংস্কারের কথা বলছেন, আরও যে পুনর্বাসনের কথা বলছেন, আরও রুটিন যে সমস্ত ডিউটির কথা বলছেন, সবই হবে। এবার একটু বিপরীত প্রশ্ন করি ফয়েজ ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় এই বিগত সরকারের বিচারের প্রশ্নে সরকারের গৃহীত উদ্যোগগুলোর সাথে আমাদের রাজনৈতিক দলগুলোকে পাশে পাবেন? বাস্তবতা নিরীক্ষে বলুন। এটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত, পাশে পাওয়া না পাওয়ার বিষয় না। এই রাজনৈতিক মাহমুদুর রহমান মান্না ভাই নিজে গুমের ভিকটিম। আপনি দেখবেন অসংখ্যবার গায়েবী মামলায় আসামি, ওনাকে জেল খাটতে হয়েছে, ওনার দলের হাজার হাজার কর্মীকে জেলে যেতে হয়েছে, মামলার আসামি হতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে রাজপথে আন্দোলন করে। তাহলে আপনার এই রাজনৈতিক দলগুলি যদি হাসিনার বিচারের বিষয়ে, খুনি হাসিনা তার বিচারের বিষয়ে যদি কোনো আপোষ করে বসে, সেটা তো সরকারের বিষয় না। আবার এই রাজনৈতিক দলগুলো যখন বিরাজনীতির কথা বলে, তখন তো তাদের আলাদা একটা ভয় কাজ করে না? রাজনৈতিক বিরাজনীতির কথা কিন্তু বিএনপি সম্মানিত মহাসচিব অসংখ্যবার বলেছেন, হাবিব ভাইও বলছেন যে এখনো বিরাজনীতির গন্ধ পাওয়া যায়। বিরাজনীতির ভয় ওনাদের মধ্যে থাকলে তো খুবই ভালো, রাজনৈতিক দলের মধ্যে বিরাজনীতির ভয় থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দিক থেকে আমরা পরিষ্কার, আমরা রাজনীতি বিরাজনীতি এর মধ্যে নাই, এটা আমাদের কাজ না। তাহলে তারা বলছেন দলের মধ্যে যদি বিরাজনীতির ভয়টা না থাকে তাহলে না, বিএনপি যা বলছে, তাহলে এই বলার পিছনে রহস্য বা ইন্ধন কি বা উৎস কি? এটা প্রশ্ন আপনাকে বিএনপিকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাবিবার জন্য প্রশ্নটি থাকলো, আমি একটু বেস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। এই প্রশ্নটি রাখছি যে আগামী দিনে নির্বাচন সংস্কার, বিশেষ করে সংস্কারের সাথে সাথে নির্বাচনকে গুরুত্ব দিয়ে বলছি, আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? দেখেন, যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার একটা অর্গানিক ভবিষ্যৎ থাকে। বিশাল দিকপাল নেতা আস্তে আস্তে হারিয়ে গেছে, আবার দেখা যায় একটা টার্নিং পয়েন্ট, অসম্ভব সাহসিকতা, একজন লোক 20 বছর রাজনীতিতে এগিয়ে যায়। বাংলাদেশের নিবন্ধিত দল তো 50+। আমরা এখানে যদি নাম বলি, আমরা কয়টা দলের নাম বলতে পারবো? জি,
কোনো কোনো দল একসময় বিশাল বড়ও ছিল। নাও একটা কনফিউশন সিচুয়েশনের মধ্যে থেকে আপনাকে একটা কমনওয়েলথ করতে হবে, একটা গ্র্যান্ড র্যাম, একটা বন্দোবস্ত, একটা কাঠামো তৈরি করতে হবে, যেটা বললেন যে রিকনসিলিয়েশন, আরিফিন সাহেব বললেন, একটা কিছু করতে হবে। সে কীভাবে করবেন? ইনস্টিটিউশন অ্যান্ড ভ্যালু বেসড ইনক্লুশন দিয়ে নাকি চাপিয়ে দিয়ে? যেহেতু আন্দোলনের ফ্রন্ট ফাইটাররা চাপিয়ে দিলে অনেক কিছু এক্সিকিউট হচ্ছে, ওটাও এক্সিকিউট হয়ে যেতে পারে। সেটাকে লক বলছে মনার্কি, এটা একটা নব্য মনার্কি হবে এবং রিস্ক থাকবে, ওটা নব্য ফ্যাসিবাদ হবে। সেই রিস্কে আমরা হাঁটবো না আমরা এমন একটা জায়গায় হাঁটবো যেখানে নব্য ফ্যাসিবাদের কোনো সুযোগই থাকবে না? এই ব্যাখ্যাটাকে আপনারা জাতীয় পার্টি আপনাদের মতো করে দেখছেন কিনা বা তৈরি না? করলেন আমি মনে কিনা? করি এটার সাপোর্ট অনেক অথরিটি আছে, তরুণরা এটা দেখুক, এটা আমরা চাচ্ছি। আরেকটা হচ্ছে ভোটের ব্যাপারে প্রায়ই বলা হয় 17 বছরের ফ্যাসিজম, 18 বছর। 2008 সালের ভোটটাকে মনে হয় ফ্যাসিস্ট বলা যাবে না, আই মিন বাংলাদেশের স্ট্যান্ডার্ডে। যদি ফ্যাসিজমের চর্চা হয়ে থাকে সব আমলেই হয়েছে, ইলেকশনকে 14, 18, 24 র্যাভেস করা হয়েছে, এর আগ পর্যন্ত আমরা বলতে পারি না। 14 তো এরশাদ স্যার ইলেকশন বর্জন করলেন, আমি বর্জন করলাম। ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব আসতেন, এরশাদ স্যার বললেন উনি পররাষ্ট্র সচিব, উনি কেন বাংলাদেশের ব্যাপারে কথা বলবেন? তাকে কলার ধরে নিয়ে যাওয়া হলো সিএমএইচে, অনেকে মেরে ফেলতে পারতো। এবং সেই সময় কোনো আন্দোলন হয়নি ঢাকা ভার্সিটিতে বা কোথাও। সেই সময় আন্দোলন হলে সে সময় পট পরিবর্তন হয়ে যেত, হয়নি, কি করার আছে? নাও আরেকটা হচ্ছে যে জাতীয় পার্টি ভারতের সাথে সম্পর্ক, এটা অনেকে বলা হয়। এরশাদ স্যারের 8 বছর আমরা খুব নিবিড়ভাবে যদি অ্যানালাইসিস করি, ওখানে আপনি একটা ওয়ার্ক দেখাতে পারবেন না যেটাতে ভারতের স্বার্থ রক্ষা হয়েছে অথবা বাংলাদেশের স্বার্থ হানি হয়েছে। বরঞ্চ অনেক এক্সাম্পল আছে। উনি মিগ কিনেছিলেন, উনি তিস্তা ব্যারেজ করেছিলেন দেশের পানি সক্ষমতার জন্য, বাংলাদেশকে সক্ষমতায় নিয়ে যাচ্ছিলেন উনি। কিন্তু আপনার দলের বর্তমান চেয়ারম্যান যে নির্বাচনের আগে সে বললেন যে ভারতের সাথে কি আলোচনা হচ্ছে সেটি বলার অনুমতি নেই, টাং হয়ে গেছে তার। তিনি এভাবে না বলে বলতে পারতেন চ্যাটহ্যাম রুম আছে। যে কোনো ফরেন পলিসির মিটিং কেউ কি ওপেন পাবলিকই বলে? এই যে আমাদের বিক্রম মিস্ত্রি আসলেন, পররাষ্ট্র সচিব, তার সাথে আমাদের প্রধানমন্ত্রী স্ট্যাটাসের প্রধান উপদেষ্টা দেখা করলেন কেন? সচিব পর্যায়ে তো মিটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কেন প্রধান উপদেষ্টা নিজেই পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন? বাংলাদেশের পররাষ্ট্র সচিব গেলে কি নরেন্দ্র মোদী দেখা করবে না তো। তো কিছু বাস্তবতা ফরেন পলিসিতে থাকে। এখন আমি যেটা অনুভব করছি যে এগুলোকে রাজনৈতিক কার্ড, এই জায়গাতে পাটোয়ারি ভাই, এই যে আসছি আমি, জি বলুন। এটা হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে আপনারা বলছেন যে ফ্যাসিবাসের দোষর, এটার জন্য দল করতে দেওয়া হবে না, এটা জনগণের হাতে ছেড়ে দেন। দেখেন 71 সালে বাংলাদেশে গণহত্যা হয়েছে, অনেক লোক মারা গেছে, যুদ্ধ হয়েছে, সেখানে জামাতকে নিয়ে অভিযোগ আছে এবং অভিযোগের পক্ষে পাবলিক পারসেপশন আছে তারা কোলাবরেটর ছিল। জি, সেই জামাত এখন রাজনীতি করলে আরিফিন সাহেবের তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে জাতীয় পার্টি করলে কেন সমস্যা হবে? ইমিডিয়েটলি ঘটনাটা তাদের মাথার মধ্যে আছে। 24 দিয়েই দেশটাকে দেখতে যাচ্ছেন। 24 দিয়ে দেশকে দেখলে হবে না তো, দেশকে 60 বছরে দেখতে হবে বা 100 বছরে দেখতে হবে। তাহলে 24-এ জাতীয় পার্টি গুলি করেছে, কাউকে ধরিয়ে দিয়েছে, আর্মি এনে বাসায় থেকে কাউকে অ্যারেস্ট করেছে, এমন কোনো অভিযোগ তো কেউ করতে পারবে না। কিন্তু এই ধরনের সত্য মিথ্যা অভিযোগ পারসেপশন জামাতকে নিয়ে আছে। জি, এখানে আমার প্রশ্নটি হলো কথা বলছি, তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করছেন, আপনি কমফোর্টেবল একটা থিওরি দ্বারা করাচ্ছেন যেটাতে আপনার মনে হচ্ছে আপনি কমফোর্টেবল। আরেকটা কথা বলি, যারা জাতীয় পার্টি নিয়ে স্পষ্ট কথা বলছেন তাদের নিজেদের দলটা কি আমি জানি না। যেমন বাংলাদেশ দৃশ্যমান দল জামাত আছে, জামাত তো কখনো এখন পর্যন্ত বলেনি জাতীয় পার্টি ভোট করতে পারবে না, বিএনপি বলেনি, নাগরিক ঐক্য বলেনি, কেউই বলেনি। ফয়েজ ভাই বললেন, আমার প্রশংসা করলেন, খুব ভালো লাগলো, কিন্তু জাতীয় পার্টি নিয়ে অস্বস্তি। ফয়েজ ভাই বললেন আপনার জাতীয় পার্টির না, ফয়েজ ভাইয়ের দল কি? আমি দল না, আপনি অন্তর্বর্তী পারবে না সে বিষয়ে আপনি চাকরি করছেন, অন্তর্বর্তী দল। বা আমাদের আরিফ মোহাম্মদের দল কি? তার দল জাতীয় নাগরিক কমিটিতে আছে, নাগরিক কমিটি নির্বাচিত দল না, দল সেই কথা তো তারা বলছে না, বাট তাদের নতুন দল আসবে, সেই দলে তিনি কোন পদে থাকবেন সেটা তো না আসা পর্যন্ত বলতে পারবেন। যখন আসবে তখন তো সেটা মার্কা থাকবে, সেটা স্ট্রাকচার থাকবে। তা আমি তো তার দলের সমালোচনা করতে পারছি না, তার দল নাই, এটাই হচ্ছে আমার সমস্যা। না, এই জায়গাতে সামনে আমরা একটি জাতীয় পার্টিকে সামনে রেখে আপনার আলোচনার সূত্র ধরে এই ঐক্যের ক্যানভাসকে সামনে রেখে একটা রাজনৈতিক প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের নতুন দল গঠন হতে পারে সেই প্রশ্ন, নির্বাচন সংস্কারের এই প্রশ্ন ধরে এখন যে অনৈক্য শব্দটা বললেও অসুবিধা নাই, যতটুকু দূরত্ব দেখছি, দূরত্ব বললে অনেক ভালো হয়, দূরত্ব দেখছি, এবং এই দূরত্বের মেরুকরণকে যদি আমরা একটা বাস্তবতা হিসাবে দেখি বর্তমান রাজনীতিতে, সেই বাস্তবতাকে জাতীয় পার্টি ক্যাপিটালাইজ করতে পারবে কিনা, এটা অনেক বড় তাত্ত্বিক আলোচনা। দেখুন, বিজয়ী শক্তি ছাত্ররা সামনে যারা আছে, বিশাল দায়িত্ব তাদের কাছেই ছিল, আছে, এখনো আছে।
এই দায়িত্বটা দায়িত্বশীলভাবে তারা পালন করবে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঘাটতির জায়গায় কোথায় দেখছেন? দায়িত্বটা দায়িত্বশীলভাবে পালন করবে কিনা, অন্তর্ভুক্তি তারা যদি তাদের টর্চার বা তাদের গুলি খাওয়ার স্মৃতিগুলো দিয়েই দেশ চালায় তাহলে দেশ গঠন হবে না। যুদ্ধের কৌশল এক, যুদ্ধ পরবর্তী কৌশল আরেক, যুদ্ধের ফিলোসফি এক, যুদ্ধ পরবর্তী দর্শন আর এক। যে সৈনিক সামনে থাকে যুদ্ধের পরে সবসময় নট নেসেসারি সেই রাষ্ট্রপতি হবে বা জেনারেল হবে, সে একজনকে চুজ করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন। আজকের দেশের সমস্যাটা হচ্ছে আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে কিন্তু একটা রাজনৈতিক কাঠামো তৈরি করতে পারেনি, এবং বর্তমান সরকারেরও কোনো ব্যাকআপ কাঠামো নাই। যখন ছাত্ররা একটা দল করতে চাচ্ছে সবাই ভাবছে যেহেতু সরকারি পৃষ্ঠপোষকতা হবে এই দলটাকেই এই সরকার প্যাট্রন দিয়ে সামনের ভোটে জেতানোর চেষ্টা করবে, অর্থাৎ এই সরকার নিরপেক্ষতা হারাবে। এবং অভিজ্ঞতা কি বলে, দেশের অভিজ্ঞতা কি বলে ভাই? দেখুন, জিয়াউর রহমান বা এরশাদ দল গঠন করেছে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন। তারা তো জেনারেল ছিল, জিয়াউর রহমান তো সেক্টর কমান্ডার ছিল। এখন যারা দল গঠন করবে তাদের সাথে কোন সেক্টর কমান্ডার আছে, কোন আর্মি জেনারেল আছে? তারা তো গণঅভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে তারা নেতৃত্ব দিয়েছে, এটা কি কম পরিচয়? নেতৃত্ব দিয়েছে, এটা সত্য, অস্বীকার করা যাবে না। কিন্তু দল গঠন করতে গেলে একটা ব্যক্তি বা একটা ছোট গোষ্ঠীকে কেন্দ্র করেই দল গঠন হয়। সেটা ইউনূস সাহেবকে নিয়ে হতে পারতো, কিন্তু ইউনূস স্যারের বয়স 84 বছর বয়সে নতুন দল করা খুব কঠিন। জিয়াউর রহমানের বয়স কত ছিল, এরশাদ স্যারের বয়স কত ছিল? সেজন্য ইউনূস স্যারের দল সব দল, বাংলাদেশ সবগুলো দলই ইউনূস স্যারের দল হতে পারতো, হওয়ার জন্য রেডি ছিল, এখনো আছে, উনি নিতে চাচ্ছেন না। জি, শামীম পাটিল ভাই অসংখ্য ধন্যবাদ। আসছে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, যে জাতীয় পার্টি নিয়ে আপনাদের যে ভাবনা, জাতীয় পার্টি কার্যালয়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, সেই ঘটনাগুলো আমরা দেখলাম। পাশাপাশি এর মধ্যে দিয়ে ঐক্যের জায়গাটি কি তৈরি হতে পারে, এই আলোচনার সাথে যে প্রশ্নটি দ্বিতীয় পর্যায়ে আপনার সাথে ছিল এখন শুনে নিতে চাই। গণঅভ্যুত্থানের পরে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কারের প্রত্যাশা করছি, সেই সংস্কার কতটুকু দেখছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে? দেখেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমত আমরা যদি রাষ্ট্রের সংস্কারের কথা ভাবি, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সংস্কারে তখনই পার্টিসিপেট করতে পারবে যখন তাদের নিজেদের মধ্যে যে সংস্কার প্রশ্ন, এই সংস্কার প্রশ্নকে তারা এন্টারটেইন করবে। কিন্তু আমরা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংস্কার প্রশ্নকে এন্টারটেইন করার কোনো মন মানসিকতা কিন্তু আমরা দেখছি না। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেমন বিএনপি খুবই আউটস্ট্যান্ডিং একটা কাজ করেছে, সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং যে হাই কমান্ড তারা কিন্তু বারবার মেসেজ দিচ্ছেন যে না, একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকনলেজ করা উচিত। 31 দফা দিল, এই দিল, কিন্তু বিএনপির তৃণমূল পর্যন্ত এই মেসেজটা সামহাউ পৌঁছতে পারতেছে না, অথবা তারা রিসিভ করতে পারেনি, তার বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এখন দেখেন, সাংগঠনিক ব্যবস্থা যদি এমন হয় যে অলমোস্ট 2000 লোকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হচ্ছে, তো একটা দলের ব্যবস্থা যদি এমন হয় প্রতিদিনই আপনার কোনো না কোনো কমিটি বাতিল করতে হচ্ছে এবং প্রতিদিনই কাউকে বহিষ্কার করতে হচ্ছে, তার মানে হচ্ছে আপনার দলের যেই সংস্কার এবং আপনার দলের যেই মানে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা সামহাউ 5 তারিখের পরে এসে আপনি মানে ম্যাচ আপ করতে পারতেছেন না আর কি। অর্থাৎ বিএনপির যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা তারা বিএনপির রাজনৈতিক সংস্কৃতি বলতে আপনি কি মনে করছেন, যে বিএনপির মাথায় শুধু নির্বাচন ঘুরছে? বিএনপির মাথায় অবশ্যই নির্বাচন ঘুরছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আপনি দেখবেন মহাসচিব থেকে শুরু করে সবাই বারবার এই কথাই বলছেন যে দ্রুত নির্বাচনের কথা বলছেন। দ্রুত নির্বাচন নিয়ে আমাদের কনসার্ন আমরা বললাম যে হ্যাঁ, নির্বাচনটা অবশ্যই জরুরি। কিন্তু দেখেন, বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানান অভিযোগ আসছে এবং বিএনপি বহিষ্কারও করছে। তো একই সাথে এটা বহিষ্কার করছে মানে দলে একটা পজিটিভ ইমপ্রেশন অলরেডি তৈরি হয়েছে, একটা পরিবর্তনের দিকে কেন্দ্রীয় কমিটি বা নেতৃবৃন্দ হাঁটতে চাচ্ছেন। কিন্তু তৃণমূলে যখন আপনাকে প্রতিদিনই কাউকে বহিষ্কার করতে হচ্ছে, কমিটি বহিষ্কার করতে হচ্ছে, এর মানে হচ্ছে আপনার যে এক্সিস্টিং রাজনৈতিক কালচার, যে প্র্যাকটিস, সেইটা সামহাউ এমন একটি কালচার, যেই কালচারটা হচ্ছে চাঁদাবাজি বা অন্যান্য ক্রাইমের সাথে জড়িত হওয়ার মধ্য দিয়েই পলিটিক্যাল ইকোনমি এস্টাবলিশড হয়েছে। ফলে এই যে কালচার, এই কালচারটা ভেঙে ফেলতে হবে। এই কালচারটা ভেঙে ফেলার প্রশ্ন যখন আমরা বলি, তখনই আমাদের প্রবীণ যারা আছেন, শামীম পাটোয়ারি ভাই বা অন্যান্য যারা আছেন, ওনারা তখন আমাদেরকে বলেন যে আমরা হয়তো সেন্টিমেন্টাল বা ইমোশনাল পলিটিক্সের কথা বলছি, আমাদেরকে আসলে প্রবীণদের গাইডলাইন সেটি তারা বলছেন। কিন্তু এই জায়গা থেকে যে দেশের রাজনৈতিক বাস্তবতা তো বয়সগত কারণে যে পরবর্তীতে জন্মেছে বা 71-এর পরে যে জন্মগ্রহণ করছে, সে তো আর 71 দেখে নাই। সুতরাং এই দেশের রাজনৈতিক বাস্তবতা 53 বছরে অনেক তো ডামাডোল হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, অনেক হট্টগোল অবস্থা হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু আসলে তারা বলছেন, হ্যাঁ, সেই অভিজ্ঞতা থাকা থেকে বলছেন, ঠিক আছে। যেমন ধরেন যে 90-এর গণ অভ্যুত্থান হইল,
গণ অভ্যুত্থানে ছাত্ররা যে নেতৃত্ব দিলেন, এই যে নেতৃত্ব দিয়েছেন হাবিব ভাই আছেন এখানে। হাবিব ভাইরা নেতৃত্ব দিয়েছেন এবং দেখেন হাবিব ভাইরা গণ অভ্যুত্থানে ছাত্রের নেতৃত্ব দিয়েছেন এবং আরো ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার পরে আমাদের যারা এক্সিস্টিং সিনিয়র রাজনৈতিক দলের আছেন তারা বলছেন যে তোমরা খুবই ভালো কাজ করছো, এবার আসো তোমরা আমাদের দলের মানে অংশগ্রহণ করো, দলে পার্টিসিপেট করো। ফলে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এই এটা যে হয়েছে অ্যাকচুয়ালি যে হয়েছে এক্সিস্টিং যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচারের মধ্যেই আমাদের এই ছাত্র অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ ঢুকে পড়েছেন। না এই জায়গাতেই কিন্তু প্রশ্নটি জারফিন মোহাম্মদ হিজবুল্লাহ যে আপনাকে এত প্রশ্ন করার যে কারণটাই হলো এই প্রসঙ্গটি নিয়ে আসা, যেটা হাবিব ভাই বললেন যে নতুন রাজনৈতিক দল সেটি তো আসতেই পারে, গঠন হতেই পারে, সেটি একজন ব্যক্তির সাংবিধানিক একটা অধিকারের প্রসঙ্গ, সেটি তো তারা অস্বীকার করছে না। কিন্তু সেই রাজনৈতিক দলের সাথে যাতে কিংস পার্টির তকমাটা যাতে না লাগে, যে সরকারের থেকে বেরিয়ে এসে যাতে রাজনৈতিক দল গঠন হয়, তাহলে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই চ্যালেঞ্জটুকু আপনারা নিতে পারছেন না কেন? দেখেন এখানে কিংস পার্টির প্রশ্নটা আমাদের জন্য অবান্তর। তার কারণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলের আলাপ চলছে, ধরেন নাগরিক কমিটি একটি প্ল্যাটফর্ম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম, আমাদের মধ্যে রাজনৈতিক দলের যে আলাপ সে হচ্ছে এই দুইটি প্ল্যাটফর্ম থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন হবে এবং সেই দলের গঠন প্রক্রিয়াটা গণতান্ত্রিক হবে, গঠনতন্ত্রের মধ্য দিয়ে হবে। কিন্তু আমাদের এই কোনো নেতৃত্ব যারা গভর্নমেন্টে আছেন একই সাথে সরকারে থাকবেন অথবা আমরা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করব, এইরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের বিরুদ্ধে কিন্তু এখনো দেখানো সম্ভব না। কিন্তু সবাই তো বলছে এই সরকার আপনাদের সরকার। দেখেন এই সরকার শুধুমাত্র আমাদের সরকার না, এটা একটা ইন্টারেস্টিং পারসেপশন এবং এই পারসেপশনের একটা কারণ আছে। আমাদের এই সরকার আমাদের সরকার না, কিন্তু এই সরকারের লেজিটিমেসি হচ্ছে আমরা ছাত্ররা জনতা যারা গণ অভ্যুত্থানে ছিলাম। তাহলে কি হলো? ফলে যেটি হচ্ছে এইখানে কোনো একটি জায়গায় এসে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, কিন্তু সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব সম্পূর্ণ আলাদা দুইটি প্ল্যাটফর্ম এবং আলাদা দুইটি নেতৃত্বের জায়গায় অবস্থান করছে। যদি আপনি সরকারের দিকে দেখেনও ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে এই সরকারে মাত্র 3 জন আছেন। তো মন্ত্রণালয়ে যদি আপনি হিসাব করেন উপদেষ্টা হিসাবে আমাদের 12 থেকে 15% বেশিও বলা যাবে না যে আমাদের রিপ্রেজেন্টেশন সরকারে আছে, অর্থাৎ সরকারের 85% শেয়ারই আমাদের নাই, তাই না? না সরকারটি তো ছোট, এর মধ্যে আবার শতাংশ হিসাব করতে গেলে তো বিপদ। আরো সম্মান, সরকারটি অবশ্যই ছোট। আমি এই কথাটা এজন্য বলছি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো, এই সরকারে ছাত্র জনতার প্রত্যেকটা বাংলা ধরেন যে স্বাধীনতার পরে আপনি যদি চিন্তা করেন গত আমাদের 50 বছরে যদি আমি বলি, তাইলে এই সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকার যে পরিমাণ জনসমর্থন মানে শুরুতে পেয়েছেন, খুব কম সরকারই এটা এনজয় করতে পেরেছেন। ধরে রাখতে পারছে কিনা সেটা একটা ডিফারেন্ট প্রশ্ন, এটা সরকারের পক্ষ থেকে ফয়েজ ভাই বলবেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ধরেন কোনোভাবেই আমাদেরকে সরকারের পার্ট বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা সরকারের অংশগ্রহণ করছি না। এই প্রশ্নে বা এই পর্যায়ে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ খুব ছোট্ট করে এরপর হাবিবের আলোচনা শুনবো। সেটি হচ্ছে যে নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য বিরোধী এবং জাতীয় পার্টির যে একটা মুখোমুখি অবস্থান, বা আরো যদি স্পষ্ট করে বলি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির সাথে বিএনপির নির্বাচন প্রশ্নে যে মুখোমুখি অবস্থানে এখন দাঁড়িয়েছেন, প্রতিনিয়ত আমরা যে তর্ক যুদ্ধ বা বাহাস দেখছি, এটা আসলে কোনো ভালো ফলাফল তৈরি করে দিবে, আনবে কোনো ফলাফল? না, অবশ্যই না। আমরা এই ধরনের তর্ক বিতর্ক চাই না। তবে তর্ক বিতর্ক গণতন্ত্রের জন্য ভালো। তর্ক বিতর্কের মধ্য দিয়ে যদি এটা আমাদের গঠনমূলক তর্ক বিতর্ক হয়, যেই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা আসলে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে অনেক সময় এটা সম্ভব। অনেক সময় হবে। আমি একটা ছোট্ট কথা বলি, যে খাল সাঁতরাতে পারে না সে যদি পদ্মা বা যমুনা সাঁতরিয়ে পার হয়ে যদি সমুদ্র সাঁতরাতে চায়, তাকে সম্ভব? সরকার এত দুর্বল যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর শামীম পাটোয়ারি একজন বিখ্যাত ব্যারিস্টার, সাবের হোসেন চৌধুরী 6টি মামলা, 2টি হত্যা মামলা, সেই মামলা জামিন দিয়ে দিল ম্যাজিস্ট্রেট। আর আমাকে টকশো থেকে ধরে গিয়ে ম্যাজিস্ট্রেট করে জামিন দিল না, জজ করে জামিন দিল না, 3-4 মাস ভিতর থেকে জামিন নিতে হলো। পরদিন মান্না সাহেবকে আমি প্রচণ্ড আকারে ওই দিন আমি বললাম যে এদেরকে এখনই এই ম্যাজিস্ট্রেটকে এখনই গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার রিমান্ড নিয়ে আসো। তুমি আমি কীভাবে দিলাম, কোন আইনে তুমি হত্যা মামলা, 2টা হত্যা মামলা, 6টা মামলা, এবং তারপর রিমান্ড কার শক্তিতে চলে? জি, সরকার কেন তাকে আইনে আনতে পারলো না? এবং তখন রিমান্ড চলতেছিল। রিমান্ড চলাকালীন সময় কোন কাউকে জামিন দিতে পারে শামীম পাটোয়ারি? পারে না। আর হত্যা মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিতে পারে না, 2টা মামলা। তার মানে কি? তার মানে কথা বলার সময় অনেক কথা বলা হয়, বাস্তবায়নটা খুব কঠিন। আমরা যে দল,
বিএনপি এই যে 15.5 বছর ধরে আমাদের তো বাড়ি হারাইছে, আমাদের তো ঘর হারাইছে, আমাদের এলাকা চাল হয়েছে, আমাদের পঙ্গু হয়েছে, আমাদের এলাকা সব খেয়েছে। আওয়ামী লীগ বলতে 5 লক্ষ লোক মারা যাবে, 5 জনও মারা যায়নি। কেন? এই স্বার্থকতা বিএনপিকে দিবেন না? এত ত্যাগের পরে আপনারা এখনো মাইনাসের রাজনীতির কথা বলছেন কেন? খুব ছোট করে। আমি মাইনাসের রাজনীতির কথা বলছি। আমাদের যে চেয়ারম্যান সাহেবের কথা মতো আমাদের নির্দেশ ছিল, আমাদের বাড়ি ঘর গেছে, হাত পা গেছে, মানুষ হত্যা গেছে, বলছে খবর আইন হাত তুলল না। এই যে দেখছেন আন্দাবাদিতে কথা আসতেছে, কত লক্ষ লক্ষ কর্মী বিএনপির, কয়জন জড়িত? আমি তো নিজে একটা এলাকায় একটা জেলা চালাই আমি। জি আছে কিছু আছে উচ্চমান মানে না, মানতে চায় না, এবং এদের জন্য আমাদের সুনির্দিষ্ট পথে আমরা আগায় এমনভাবে আমি নির্দেশ দিয়েছি, যেই হোক অস্ত্র যার কাছে থাকবে, যে দুর্নীতি করবে, যে অশান্তি তাকে অ্যারেস্ট করতে, আজ হোক আর কাল হোক। একটা দল যদি এই সিদ্ধান্ত নিয়ে তার দীর্ঘদিন মায়ের খাওয়া, ঘর চালা, বাড়ি চালা, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, তাদের বিরুদ্ধে যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারে, বহিষ্কার করতে পারে, তাহলে আপনি তাকে মূল্যায়ন করবেন না। শেষ লাইনটি শুনবো হাবিব ভাই। শেষ লাইনটা আমি বলতে চাই যে ছাত্র জনতা মিলে আমরা আন্দোলন করেছি, ক্ষমতা দিয়ে আসছে আমরা ছাত্রদের কাছে, ক্ষমতা দিয়ে আসছে আমরা একটা বিশাল এনজিও গ্রুপের হাতে, আরও যদি স্পেসিফিক বলি কুমিল্লা, নোয়াখালীর হাতে। আমার বাড়ি নর্থ বেঙ্গল, স্বামীপাড়া নর্থ বেঙ্গল, মান্না ভাইয়ের নর্থ বেঙ্গল। আমরা খুলনা থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত আমাদের কোনো রকম উপদেষ্টা নেই। পরে একটা হলো মানে মাঝখানে আকিজ গ্রুপে। এটা কি? তাই আমি বলবো যে এখান থেকে যে যা হওয়ার হয়েছে, আবারও বলে যার যার রাজনীতি করবে, দল করবে, কোনো সমস্যা নেই, কিন্তু মূল জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমেদ, শেষ মন্তব্যে কি বলবেন? জি, সকল ক্ষেত্রে সরকারের সক্রিয়তার প্রসঙ্গ নিয়েও জাতীয় নাগরিক কমিটির যে সদস্য আছেন তিনিও ঘাটতি দেখছেন। হ্যাঁ, সকল ক্ষেত্রে সরকারের সক্রিয়তার সত্যি ঘাটতি আছে। এই আপনারা এখন প্রশ্ন করছেন যে ঘাটতি আছে কিনা, অস্বীকার করাটা হচ্ছে শেখ হাসিনার আচরণ। আমরা সেটা করতে চাই না। অনেক ক্ষেত্রে ঘাটতি আছে, ঘাটতির কিছু যৌক্তিক কারণও আছে। শুধু যেহেতু আপনি শেষ কথা বলার জন্য বলছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কাজ করছে এবং সরকার রাজনৈতিক ঐক্য ধরে রাখার চেষ্টা করছে। এই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলির কাছে সরকারের আহ্বান থাকবে, আপনারা সমর্থন এবং এই ঐক্য ধরে রাখুন। শেষ লাইন কি বলবেন? শেষ লাইন। সমর্থন এবং ঐক্য ধরে রাখুন, আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে বাংলাদেশ যাবে। এটাই শেষ লাইন। জি, অসংখ্য ধন্যবাদ। বেস্ট সময় পাটোয়ারি। জি, একটা কাফকাস আউটকাম বলে একটা শব্দ আছে, যে ইললজিক্যাল, নাইটমেরিশিং, সেফার স্প্রিংস, মানে কিম্বুত কিমাকার কোনো দিকে যাওয়া যাবে না। রিজনেবল লজিক, সংস্কার প্রয়োজন। দেশের রাজনীতিতে ক্যান্সার আছে, অস্বীকার করা যাবে না। তা আপনি কেমো দিয়ে কি রাজনীতি মেরে ফেলবেন, রুগী মেরে ফেলবেন? জাতীয় পার্টি রাজনীতি করতে পারবেন হচ্ছে ওই কেমো, এটা রাজনীতি একটা অংশকে মেরে ফেলবে, সেটা করা যাবে না। কতটুকু রাজনীতি নিতে পারবে, কতটুকু রাজনীতিবিদ নিতে পারবে, সেটাই হচ্ছে টেকসই উন্নয়ন। সেটাই হচ্ছে ম্যাচুরিটি, স্টেটসম্যানের বোঝা, যে কতটুকু এখন আমাদের দিতে হবে। শেষ লাইন হিসাবে কি যোগ করবেন? শেষ লাইন হিসেবে বলবো সকলের সাথে আলোচনা করতে হবে, সকলের সাথে আলোচনা করতে হবে। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ। শরীফুল হাসান ভাই। ধন্যবাদ। আমি মনে করি যে আসলে মানে রাজনীতি, সংস্কার, এগুলো কথা বলা কোনো অপরাধ না, এগুলো ইতিবাচক হওয়া উচিত। আমি মনে করি আমাদের তরুণদের, ছাত্রদের রাজনীতি করা উচিত। স্থানীয় সরকার, জাতীয় সংসদ, সব জায়গায় পূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বলা উচিত যে আমরাও রাজনীতি করবো, আমরাও দেশ গড়তে চাই, কিন্তু এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো এমন করতে হবে। আমি আবারও বলি, যে কোনো রাজনৈতিক দল করাটা অপরাধ না, অপরাধ কিন্তু দুর্নীতি, লুটপাট, ক্রসফায়ার, খুন, বিচার বিভাগকে ধ্বংস করা। কাজে আমাদের এমন একটা দেশ চাই আমরা, যেখানে এই প্রতিষ্ঠানগুলো ঠিক থাকবে, যার মধ্যে ছিল বৈষম্য বিরোধী, যার মধ্যে ছিল ছাত্র জনতা। আমরা যেন 15-20 বছর পর এমন না হয় আবারও ছাত্রদের রাজপথে নামতে হচ্ছে, আবারও যখন কলঙ্কিত হচ্ছে, এমন যেন হতে না হয়। আমরা যেন, খুব দুঃখজনক বলতে, আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না, এটি হচ্ছে ইতিহাসের বড় শিক্ষা। সামনে যেন আবারও কোনো বাংলাদেশকে কোনো সংকটে পড়তে না হয়, এবং অন্ধ আনুগত্য কোনো দল ব্যক্তির পথে আমি মনে করি বাংলাদেশ নামক রাষ্ট্রটা, এখানকার 17 কোটি মানুষ, সেই জায়গায় আমাদের মাথায় রাখা। অসংখ্য ধন্যবাদ। মানব ভাই, আপনার কাছ থেকে সর্বশেষে শুনবো, আপনি সিনিয়র মানুষ, তার আগে একটু শুনে আসি আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, আপনার শেষ মন্তব্য। সবাই তো আমরা প্রত্যাশা করছি এক থাকতে হবে দেশের ঐক্যের প্রশ্নে, বাংলাদেশপন্থী সকল ব্যক্তি এবং রাজনৈতিক দল সহ সকল প্ল্যাটফর্মকে আসলে একটা দরকারি ঐক্য খুবই প্রয়োজন, যে দরকারি ঐক্যটা নিশ্চিত করবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যে প্রোক্লেমেশনের একটি ঘোষণা আসছে যে সরকার প্রোক্লেমেশন করবে, সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রোক্লেমেশনটা নিশ্চিত করা উচিত, যেটা নিশ্চয়তা দিবে যে 24-এর এই ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থান, সেটা তো ঘোষণা করার কথা ছিল আপনাদের, সেটা সরকারের কাছে গেল কিভাবে? প্রোক্লেমেশন তো অ্যাকচুয়ালি সরকারের পক্ষ থেকে সরকাররা বলেছেন যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, তারা নিজেরাই উদ্যোগ নেবেন।
তার পরবর্তীতে তো সরকার সমস্ত রাজনৈতিক দল এবং এর সাথে আলাপ করে প্রোক্লেমেশনের উদ্যোগ নিচ্ছেন। জি। তো আমরা চাই এই প্রোক্লেমেশনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ঐক্য বাস্তবায়ন হবে, যেই ঐক্যের 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে জাগরুক থাকবে এবং সমুন্নত হবে। আরফিন মোহাম্মদ হিজবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না ভাই, আপনার শেষ মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। এত কথাবার্তা হয়েছে, ওনাদেরকে মন্তব্য কী করবো তা তো আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে বিভ্রান্তিতে পুরো জাতি আছে এখন সংস্কারকে নিয়ে, নির্বাচনকে নিয়ে। ওই রকম একটা বিভ্রান্তি নিয়ে আমরা এই সভাটা বা এই টক শোটাও শেষ করে দিচ্ছি মনে হচ্ছে এরকম। কেন সংস্কার করব আমরা কোনটা? বেয়ার মিনিমাম নেসেসিটি, যেটা যাতে ঐক্যবদ্ধ হবে, যেটা দিয়ে আমি একটা নির্বাচন করতে পারবো, সেই নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে আমি গণতন্ত্রের পরবর্তী ঘরে প্রবেশ করবার সিঁড়ি তৈরি করতে পারবো বা পা ফেলতে পারবো। সেইটুকু করবার জন্যে আমাদের সবাইকেই কম বেশি স্যাক্রিফাইস করতে হবে। যেহেতু একটু বাকি মানে শেষ করুন, আরেকটি ছোট্ট প্রশ্ন আছে, একটু কিছু সময় আমরা পাচ্ছি, আপনার কাছ থেকে শুনবো। আমার প্রশ্নটি হচ্ছে যে সংস্কারের ক্যানভাস সেটি তো অনেক বড়, কিন্তু আসলে একেবারে কমন যে সংস্কারের যে প্রসঙ্গগুলো সেটি নিয়ে তো রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা একমত হওয়া প্রয়োজন। এটা আমি মনে করি একমত হয়েছে। ডক্টর ইউনূস তার বক্তৃতার সময় বলেছেন 15টা কমিশন করেছেন, 2টো কমিশনের মধ্যে তিনি বিশেষ মনোযোগ দিচ্ছেন, যেটা হচ্ছে ইলেকশন অ্যান্ড কনস্টিটিউশনাল রিফর্মস। এখন কনস্টিটিউশনাল রিফর্মস মনে করেন এটা নিয়ে বিরাট বিতর্ক হবে, সবাই একমত হবে না। সেখানে তিনি বলছেন যতগুলো বিষয়ে আমাদের একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত হবে সেই পর্যন্ত করব, যা হবে না সেটা ছেড়ে দেব ফর ফিউচার। আমি যুক্ত করছি যে মূল বিষয়টা হচ্ছে নির্বাচন। কারণ যে কথাই বলেন না কেন, কোটা ইত্যাদি তো পরে আসলো। আন্দোলনটা শুরু হয়েছে, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করছিলেন, নির্বাচন খেয়ে ফেলছিলেন। আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই, নির্বাচনকে আবার প্রতিষ্ঠা করতে চাই, সেটা করতে হবে। কারণ সেটা করলে আমি বাকি জিনিসগুলো পাবো। এই জিনিসটা করতে আমার যেটুকু দরকার, পুলিশ ঠিক করেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করেন, ইলেকশন কমিশন ঠিক করেন, তারপর একটা ইলেকশন দেন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। ক্ষেত্রে ঐক্য অপরিহার্য থাকতেই হবে। এটা সবাই একমত হয়েছেন না। ঐক্যের কথা আপনি যেরকম করে বলছেন, আমি বলি ঐক্য নাও হতে পারে। কেন নাও হতে পারে? কোন বিষয়ে আমি বলছি, ধরেন এই যে বললেন না যে আমি সংখ্যানুপাতিক ভোট চাই, বাকিরা বললেন চাই না, খুব ভালো কনসেপ্ট, কিন্তু এরকম ভোট দিলে আওয়ামী লীগ বেশি পরিমাণে ভোট পেয়ে যাবে, ওকে দিতে চাই না, বাদ দিতে পারি। আপনি বাইকের লেজিসলেচার চান, আমি মনে করছি এটা খুব ডিফিকাল্ট হবে, এই জন্য মিললাম না, তাহলে শেষ লাইনটি শুনবো মান্না ভাই, শেষ লাইন হিসেবে কিছু বলবেন? শেষ লাইন আমি মনে করি খুব ধীরে স্থিরে আপনাকে সংস্কারের পথেই যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। এর কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসাবে যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।